সো যেমনটা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের প্রথম দিনের ক্লাস। তো প্রথম দিনের ক্লাস আমাদের নেট জিআরএফ জুন 2024 ব্যাচকে কেন্দ্র করে করা, এবং আজকে আমাদের আলোচনার বিষয় অনুযায়ী হবে টিচিং অ্যাপটিটিউড। সেখানে আমরা আজকে কি কি আলোচনা করব? সিলেবাস, হোয়াট ইজ এডুকেশন, কনসেপ্ট অফ টিচিং অ্যাপটিটিউড, কনসেপ্টস রিগার্ডিং এডুকেশন অ্যান্ড দেয়ার প্রপোনেন্টস, এগুলো, এবং সাথে থাকবে লার্নিং থিওরিজ অ্যান্ড অ্যাপ্রোচেস এর পার্ট 1। এগুলি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, টপিক। ওকে, তো এই টপিকে যাওয়ার পূর্বে যেটা আমি টিপস শেয়ার করছিলাম আপনাদের সাথে, সেই টিপসটা আগে একটু বলে নিই। যেমন প্রথম হচ্ছে প্রিপেয়ারিং ওয়েল ইন টাইম, অর্থাৎ সঠিকভাবে প্রথম থেকে প্রিপারেশন শুরু করে দেওয়া। তো যখন আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন পড়া শুরু করি তখন থেকে এই প্রিপারেশন শুরু করা উচিত। আমরা অনেকেই আছি যারা তার পোস্ট গ্র্যাজুয়েশনের পরেই শুরু করেছি বা তার আরও পরে শুরু করেছি। আচ্ছা, এখানে একটি বড় জিনিস হচ্ছে পূর্বের বছরের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করা। যখন একটা ইউনিট পড়া হয়ে যাবে, ধরুন টিচিং অ্যাপটিটিউড, সেই টিচিং অ্যাপটিটিউডটা পড়া হয়ে গেলে কতটা জ্ঞান অর্জন করেছেন সেখান থেকে যেমন আমরা প্রত্যেক দিন প্রশ্ন আলোচনা করছি, তারপরেও আপনাদেরকে ব্যক্তিগতভাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতে হবে। এটা করলে কি হবে, কোশ্চেনের প্যাটার্ন জানতে পারবেন, আরো ডিপে আপনার অনুসন্ধান বাড়বে। এটা করবেন। তারপরে বলছি গেইনিং ফ্যামিলিয়ার উইথ দ্য সিলেবাস, এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা কি করি, নেট সেট পড়া শুরু করে দিই কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড স্টাডি করি না। সিলেবাসটাকে যদি মাথায় রেখে ডিটেলে যদি স্টাডি করি তাহলে কিন্তু আমাদের কনসেপ্টের কোনো কিছু অংশ ছেড়ে যায় না। তো সেই জন্য সিলেবাসটাকে মাথায় রেখে সিলেবাসটাকে কমপ্লিটলি স্টাডি করবেন। নেক্সট হচ্ছে যেটাকে একদম বাদ দিলে চলে না, সেটা হচ্ছে আপনার নিজস্ব সাবজেক্ট, দ্বিতীয় পত্র। তো পেপার 1 যেমন গুরুত্ব দেবেন, নিশ্চয়ই পেপার 2টাকেও গুরুত্ব দেবেন, কারণ পেপার 2 এর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে পেপার 1। তো পেপার 2তে যদি আপনার একটু মোটামুটি কমে যায়, সেখানে পেপার 1 কিন্তু একটু বেশি আপনাকে স্কোরিং করিয়ে দিতে পারে। তার কারণ কয়েকটা আছে। নাম্বার 1 কারণ হচ্ছে, দেখুন পেপার 1 এর সিলেবাসটা না অনেকটা বাঁধা ধরার মধ্যে, ওখানে ডিটেলে মেনশন করা হয়ে থাকে যে টিচিং অ্যাপটিটিউডে কি কি পড়তে হবে। কিন্তু যদি আপনাদের নিজস্ব দ্বিতীয় পত্রের দিকে যাবেন দেখবেন ওখানে অত ডিটেলে মেনটেন্স করা নেই, ডিটেলে দেওয়া নেই, যেক্ষেত্রে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা একটু সন্দেহ থাকে। কিন্তু পেপার 1 এর সিলেবাসটা এতটাই ডিটেলে থাকে যে সেক্ষেত্রে পেপার 1 এর প্রশ্নগুলো সবকটি সমাধান করা যায়। এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যারা খুব ভালো স্কোর করে তারা নিয়ার অ্যাবাউট 40 থেকে 45 কোয়েশ্চেনটা সঠিক করে আসে। তো যদি কেউ একজন 40 থেকে 45টি প্রশ্ন পেপার 1 এ সঠিক করে আসে, তাহলে ওর সেকেন্ড পত্রে যদি একটু কমও হয় তার কিন্তু পরীক্ষার পাশের হারটা বেশি। এমনকি বিশেষ করে যারা জিআরএফ এর জন্য চেষ্টা করছে, নেট হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পেপার 1টা একটা সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, নেক্সট বলছে যে প্রিপারেশন শুধু করে গেলে হবে না, অর্থাৎ প্রত্যেকদিন আমি ক্লাস নিচ্ছি, আপনি ক্লাস অ্যাটেন্ড করছেন, শুনছেন শুনছেন কিন্তু ওই যে ভাবছেন না, চিন্তা করছেন না, কনসেপ্টটা ক্লিয়ার করছেন না। প্রশ্ন যখন আপনার একটা টপিক কভার করা হলো একদিনে ডে 1 এর ক্লাসে, সেই টপিকগুলো যদি ডিটেলে যদি ভালো করে না বুঝে প্রশ্ন উত্তর যদি ডেইলি কোয়েশ্চেনগুলো সলভ না করেন তাহলে কিন্তু হবে না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর অবশ্য টাইম ম্যানেজমেন্ট বড় একটা ইস্যু। আমরা হয়তো কেউ না কেউ হয়তো কোনো না কোনো কাজে যুক্ত, কেউ হয়তো কোনো সরকারি কাজে, বা কেউ হয়তো প্রাইভেট টিউশন করছেন, বা কেউ হয়তো আপনারা হাউস ওয়াইফ, বা কেউ হয়তো মেসে থেকে হয়তো এখনো মাস্টার্স করছেন, মাস্টার্স করছেন। তো সবার ক্ষেত্রে টাইম ম্যানেজ করা টাইম একটা বড় একটা ইস্যু। তবু সময়টা ম্যানেজ করতে হবে। হয়তো এমন একটা সময় যেখানে আপনার ওই সমস্ত কাজ থেকে আপনি আহ মুক্ত আছেন, বা বিশেষ করে দেখুন যেহেতু ক্লাস করছেন, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও সিস্টেম থাকছে, তো সেক্ষেত্রে আপনি অন্য কাজ করতে করতেও কিন্তু করতে পারেন, করা যেতে পারে। তো টাইম ম্যানেজমেন্টটা আপনাদের হাতে। আর সব থেকে বড় কথা হচ্ছে নেট সেট পরীক্ষাটা একটু ট্রিকি পরীক্ষা। তো সেই ক্ষেত্রে কনফিডেন্স রাখাটা অবশ্যই জরুরি।
আমরা জানি অনেকে প্রথম অ্যাটেম্প দিয়ে দিয়েছেন, কেউ হয়তো প্রথমবার দিতে চলেছেন, পরীক্ষা সম্পর্কে বহু রিউমার শুনেছেন, কত কঠিন হয় কি হয় অনেক কথা শুনেছেন, অনেক জায়গায় হয়তো মর্মাহতও হয়েছেন এক দুবার পরীক্ষা দিয়ে, মানে এতটাই মানে মেন্টালি ডিস্যাটিসফাইড হয়ে গেছেন যে আর ইন্টারেস্ট নেই। কিন্তু না, এই ক্ষেত্রে এটা করা যাবে না। অর্থাৎ আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, না হলেও একবার হয়নি তারপরে এবারে একবারে পরীক্ষা দেবেন না, ছেড়ে দেবেন, তা করলে কিন্তু হবে না। মানে কন্টিনিউ করতে হবে এই প্রসেসটা। মানে এই যে পরীক্ষাটা অতটা যদি ইজি হতো তাহলে পাড়ায় পাড়ায় সবাই নেট পেয়ে যেত, তাই না? তো এইটা একটু মাথায় রাখতে হবে। তাই এই পয়েন্টগুলো একটু যদি একটু মাথায় রাখেন, আই হোপ, আমার মনে হয় যে কোথাও একটা কনফিডেন্স পাবেন যে কি কি করলে, আমরা সবাই কিন্তু হার্ড ওয়ার্ক করি, একটু স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন আছে। আই হোপ বুঝতে পেরেছেন আমার কথাগুলি, আমার কথাগুলি বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা, এবারে আসবো সিলেবাসে। দেখুন সিলেবাস আপনাদের টোটাল ইউনিট সংখ্যা হচ্ছে 10টি ইউনিট। এই যে টিচিং অ্যাপটিটিউড নাম্বার 1, দ্বিতীয় হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড, তৃতীয় হচ্ছে কম্প্রিহেনশন, চতুর্থ হচ্ছে কমিউনিকেশন, পঞ্চম হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, ষষ্ঠ হচ্ছে লজিক্যাল রিজনিং, এবং সপ্তম হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, অষ্টম হচ্ছে আইসিটি, ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আর নবম হচ্ছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং দশম হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম। তো আমি আজকে যদি পুরো সিলেবাসটাকে এখন আলোচনা করতে বসি তাহলে অনেকটা টাইম অতিবাহিত হয়ে যাবে, তা আমি করব না। আমি শুধুমাত্র টিচিং অ্যাপটিটিউডকে নিয়ে আজকে ব্যাখ্যা করব, তারপরে সেটাতে এগোবো। তবে তার পূর্বে আমি যে এই 10টি ইউনিটের কথা বললাম, এই 10টি ইউনিট কিন্তু সর্বদা ফিক্সড। এই 10টি ইউনিট কিন্তু প্রথম থেকে হয়ে আসছে। তো এক্ষেত্রে কোথাও সংযোজন হয়ে থাকে, আবার কোথাও কিছু বিয়োজন হয়ে থাকে। তো যদি কিছু পাল্টায় বা কিছু চেঞ্জ হয় তো বলতে গেলে সংযোজনই হবে, অর্থাৎ কিছু হয়তো বিয়োজন হবে, কিছু সংযোজন হবে। তো এখনো অবধি সেরকম কোনো নোটিশ হয়নি, তো সেই ক্ষেত্রে কোনো ভাবনার দরকার নেই। আর যদি কিছু ইনক্লুশন বা কিছু আমাদের যদি বিয়োগও হয় আমরা তা কিন্তু কভার করবো, ঠিক আছে? বেশ, এবার আরেকটা কথা যেটা বলবো, এই যে 10টি ইউনিট দেখলেন, অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড থেকে একেবারে শেষে হায়ার এডুকেশন অবধি, এই 10টি ইউনিটের মধ্যে আপনারা বলুন তো, আপনাদের নিশ্চয়ই এমন কয়েকটা ইউনিট আছে যেখানে আপনার মনে হয় যে ওই ইউনিটটা আমার দ্বারা হয়ে যাবে, মোটামুটি পারবেন, এরকম কিন্তু আছে। আবার কিছু কিছু ইউনিট আছে আপনাদের মনে হয় যে না, হবে না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা এই ইউনিটটা তো একদম হয় না, এরকমও তো আছে। তো প্রথমত কাইন্ডলি একটু এগুলোকে বেছে নেবেন, অর্থাৎ আপনার স্ট্রং ইউনিট কোনগুলো আর কোন কোনগুলো স্ট্রং ইউনিট নয়। তো যেগুলো স্ট্রং ইউনিট সেগুলো দেখবেন খুব কম সময়ে হয়ে যাবে, আর যেগুলো কঠিন সেগুলো কিন্তু একটু টাইম দিতে হবে। আর একটু যদি আমার সঙ্গে চলেন, অর্থাৎ প্রতিদিন ক্লাস করেন এবং প্রতিদিনের ক্লাসের পরে যে এমসিকিউ সিরিজ থাকে সলভ করেন, আই হোপ আপনাদের অনেকটা কনফিডেন্স আমি আনিয়ে দিতে পারবো। আই হোপ আপনারা আমার সাথ দেবেন, সঙ্গে থাকবেন, তাই তো? অসুবিধা নেই তো? না স্যার। বেশ, ভেরি গুড। তো আজকে আমরা আমাদের যেরকম টপিক ওয়াইজ আমরা আলোচনায় ফিরে আসছি। ওকে, প্রথমে সিলেবাস নিয়ে একটু আলোচনা করে নিই। এটা আমি টিচিং অ্যাপটিটিউডের সিলেবাস থেকে আসবো। এইটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটি টিচিং অ্যাপটিটিউড থেকে। প্রথমে দেখতে পাচ্ছেন টিচিং নিয়ে রয়েছে কনসেপ্ট, টিচিং অবজেক্টিভ, লেভেলস অফ লার্নিং এবং ক্যারেক্টারিস্টিক্স, বেসিক রিকোয়ারমেন্টস। তারপরে রয়েছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, তারপরে রয়েছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং রিলেটেড টু, এই সমস্ত ডিটেলগুলো আমি এক একটা যখন আলোচনা করব তখন ব্যাখ্যা করব, আমি মেন ইউনিটটা বলছি। আর চতুর্থ হচ্ছে মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং, টিচিং সাপোর্ট সিস্টেম এবং ইভালুয়েশন সিস্টেম। তো যদি ধরা যায় তাহলে এগুলো হচ্ছে মূল পয়েন্ট বা মূল ইউনিট, এবং এদের ভেতরে বহু সাব ইউনিট রয়েছে। তো একটা বিস্তারিত অংশ, তো এই বিস্তারিত অংশকে আমরা ধাপে ধাপে করব, যেমন আজকে প্রথমে কি কি করব ব্যাখ্যা করেছি। তো দেখুন এখানে
কোথাও কি আজকের যে আলোচনার বিষয় এডুকেশন, এডুকেশন নিয়ে কি কোথাও কি এই ভিতরে রয়েছে, এই গোটা অংশের মধ্যে কোথাও রয়েছে? নেই। ইয়েস স্যার। মানে এডুকেশন রিলেটেড কথা রয়েছে, কিন্তু হ্যাঁ। এডুকেশন অ্যাজ এ টার্ম বা এডুকেশন বিস্তারিত সম্পর্কে খুব একটা কি রয়েছে এখানে তা কিন্তু নেই। তার ফলে এটাতে পড়বো না তা নয়, তাই এডুকেশন পড়তে হবে। তারপরে হ্যাঁ। টিচিং অ্যাপটিটিউড জিনিসটা কি, এটা নিয়ে কোথাও লেখা রয়েছে সিলেবাসের মধ্যে? নেই, আপনাকে পড়তে হবে। টিচিং থিওরিজ কোথাও দেখুন, হয়তো ওগুলো ডিপার লেভেলে রয়েছে, এখানে কিন্তু কোথাও সারফেস লেভেলে এখানে মেনশন করা নেই। তো আমরা এমন কিছু কিছু ইউনিট যেগুলো আছে, যেগুলো থেকে প্রায়শই প্রশ্ন আসে, সেগুলোকেও আমরা ইনক্লুড করবো এর মধ্যে, যেমন আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন। তো চলে আসবো সিলেবাসটার, এখানে বাংলার রূপও রয়েছে, আপনারা যখন মেটেরিয়ালটা পাবেন বাংলায়ও পেয়ে যাবেন। চলে আসবো প্রথম জিনিস, যেটা হচ্ছে হোয়াট ইজ এডুকেশন। তো এডুকেশন নিয়ে বহু গুণীজন বহু সংজ্ঞা দিয়েছে, আমাদের ওই সংজ্ঞায় যাব না, এডুকেশন সম্পর্কিত কিছু বেসিক তত্ত্ব সেগুলো আসবে। যেমন বলছে হোয়াট ইজ এডুকেশন। দেখুন, এডুকেশনটা কি? এডুকেশন অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফিলোসফি। আচ্ছা, কেউ একজন গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করছে, একটু আমরা জয়েন করিয়ে নেব। তার আগে এটাকে একটু ফন্টটাকে আমরা সেভ করে দিচ্ছি। না, দেখতে পাচ্ছি না কাউকে, তবে হ্যাঁ একটা বেশ চলে আসছে আলোচনা। ওকে, সো এডুকেশন অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফিলোসফি। এই শিক্ষা, শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে আমাদের দর্শনের ব্যবহারিক দিক। দিস কানেকশন ক্যান বি সিন ইন ভেরিয়াস অ্যাসপেক্টস। আর আমরা এই যে সংযোগটা বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি। যেমন নাম্বার 1 বলছে ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপালস। এডুকেশন কি করে? এডুকেশন ট্রান্সমিট করে অ্যান্ড ইনকালকেট করে দ্য ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস কনসিডার্ড ইম্পর্টেন্ট বাই সোসাইটি। শিক্ষা মানে কি বোঝায়? শিক্ষা মানে আমাদের, আমরা মানুষরা হচ্ছে সামাজিক প্রাণী। তো এই সামাজিক প্রাণী হিসেবে আমাদের সিভিল বিং হতে হয়, সভ্য মানুষ হতে হয়। তো তার জন্য আমাদের কিছু এথিক্যাল, নৈতিক কিছু গুণ, নৈতিক কিছু সূত্র আমাদের মধ্যে স্থাপিত করতে হয়। তো এই স্থাপন কি করে হবে? এই এডুকেশনের মাধ্যমে হবে, শিক্ষার মাধ্যমে হবে। তো অফেন এই যে ধারণাগুলি, এই শিক্ষার যে মূল বিষয়গুলি, এগুলো কোথায় রয়েছে? ওগুলো কিন্তু দর্শনে রয়েছে, অফেন রুটেড ইন ফিলোসফিক্যাল ইনকোয়ারিজ। এবং সেখানে কি কি ইনকোয়ারি? যখন আমরা এথিক্সের কথা বলবো, যখন আমরা জাস্টিসের কথা বলবো, যখন আমরা গুড লাইফের কথা বলবো, তো এই শিক্ষা, শিক্ষা এসছে দর্শন থেকে। এই শিক্ষার পেছনে দর্শনের আরো একটি গুণ আছে। দর্শন আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে। ফিলোসফিক্যাল ম্যাথডস, দর্শনের যে ক্ষেত্রে ব্যবহৃত কিছু পদ্ধতি, যেমন হচ্ছে লজিক এবং আর্গুমেন্টেশন, ফর্ম দ্য ফাউন্ডেশন ফর ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা যে আমাদের যে ভাবনা মাধ্যমে আমরা কোনো কিছু করি, আমাদের সিদ্ধান্ত নিই, এই সব কিছুর পেছনে ফ্যাক্ট, রিজন থাকে। এবং তারপরে আমাদের মনের মধ্যে অ্যাজাম্পশন, আমরা তারপরে কোনটার সাথে কোনটাকে রিলেট করে আমরা একটা সিদ্ধান্ত নিই। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো, ওগুলো এসছে কিন্তু ফিলোসফির ক্ষেত্রে।
যেমন আমাদের একটা টপিককে পড়তে হয়, এই টপিকটা পড়ার পরে আমাদের যখন সেই পড়ার কতটা নলেজ হয়েছে জানার জন্য প্রশ্ন থাকে, এবং সেই প্রশ্নটাকে এমনভাবে ফরম্যাট করা হয়ে থাকে যেখানে আমাদের সেই টেক্সটটার কেমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ক্রিটিক্যালি কতটা বুঝেছি, লজিক্যালি কতটা কি সেটাকে রিয়ালাইজ করেছি, সেটাকে মানে পরিমাপ করার জন্য কিন্তু ইভালুয়েশন সিস্টেম হয়ে থাকে। তো ফিলোসফির সাথে এডুকেশনের তো অবশ্যই এক্ষেত্রেও মিল আছে। এছাড়া কি বলছে, নলেজ কনস্ট্রাকশন, আমরা যে জ্ঞান, আমরা যে আমাদের এই মনের ভেতরে সঞ্চয় করি, এই যে জ্ঞানটা অর্জন করি, এই জ্ঞানের অর্জনও কোথাও না কোথাও একটা দর্শনের ভাগ। দ্য পারসুইট অফ নলেজ, আমরা যে জ্ঞান খুঁজি, অনুসন্ধান করি এবং সেই জ্ঞানটাকে আমাদের প্রথমে বোধগম্য করতে হয়, এই যে জ্ঞানের অনুসন্ধান এবং জ্ঞানের এই যে বুদ্ধিদীপ্ততা, বোঝাটা, এইগুলো সবই কিন্তু ফিলোসফি এবং এডুকেশনের মূল তাদের কিন্তু কোর এরিয়াজ। আর এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন প্রশ্ন করা, প্রশ্ন করতে হয়, অনুসন্ধান করতে হয়, এবং সেখান থেকেই আমরা নতুন তথ্য সঞ্চয় করি, নতুন তথ্য, নতুন জ্ঞান আমরা অর্জন করি। তো এক কথায় বলা গেলে যে এডুকেশন অ্যান্ড ফিলোসফি তারা কিন্তু পারস্পরিক রিলেটেড, একে অপরের সাথে সম্পর্কিত। তো দর্শনের যেন একটা ব্যবহারিক দিকই হচ্ছে এডুকেশন। আই হোপ এডুকেশন কি, এডুকেশনের সাথে ফিলোসফির সম্পর্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই বুঝেছেন? হ্যাঁ স্যার। বেশ, সবাই কিন্তু জানাবেন, যদি কোথাও অসুবিধা থাকে সবাই জানাবেন। আচ্ছা, এটা তাহলে ডাবল হয়ে গেছে। মানে আমার আগের স্যার বলছি আজকে কি, হ্যাঁ বলুন, কে কি বলছেন? স্যার আজকে কি টিচিং অ্যাপটিটিউড আজকে স্টার্ট করলেন? হ্যাঁ, টিচিং অ্যাপটিটিউড আজকে স্টার্ট করা হয়েছে। তো এটা বাংলা রয়েছে, যাদের পড়তে সুবিধা হবে আপনারা অবশ্যই পড়বেন এইভাবে। আর আমি কিন্তু ইংরেজিটাকে ফলো করছি, কারণ পরীক্ষায় আমরা শুধু সেটকে কেন্দ্র করে করছি না, নেটকে কেন্দ্র করে করছি, সেই ক্ষেত্রে আমরা ইংরেজিটাকে ফলো করব। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন 2020 সালে আমাদের ভারত সরকার এনইপি নিয়ে এসেছে, নিউ এডুকেশন পলিসি। তো আমাদেরকে কিন্তু এই এনইপি পড়তে হবে, এবং আমাদের এই বিশ্বব্যাপী একটি গোল হচ্ছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা পড়ব আমাদের ইউনিট ইভিএসএ, এনভায়রনমেন্টে। আমরা এনভায়রনমেন্ট যখন পড়বো তখন কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল পড়বো। তবে এখানে আমি এই দুটোকে তুলে এনেছি, যেমন এনইপিও হচ্ছে আমাদের হায়ার এডুকেশন ইউনিট পার্ট, কিন্তু এখানে যখন এডুকেশনের কথা বলছে তখন কিন্তু এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন নিউ এডুকেশন পলিসিতে কি বলা হয়েছে, দ্য গোলস, কি কি লক্ষ্য, অ্যাচিভিং ফুল হিউম্যান পোটেনশিয়াল, সম্পূর্ণ মানুষের যে একটা কার্যকরী একটা দিক আছে সেটা যাতে মানুষ অর্জন করতে পারে, তাদের এটা লক্ষ্য। ঠিক আছে, আমি এনইপির ক্ষেত্রে, এবং এটি কিন্তু এসডিজি 4 এর কথা বলা হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা। আর কি বলছে, ডেভেলপিং অ্যান ইকুইটেবল অ্যান্ড জাস্ট সোসাইটি। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 অনুযায়ী বলা হচ্ছে কি কি আমাদের এমে আমরা এগোচ্ছি। প্রথম হচ্ছে অ্যাচিভিং ফুল হিউম্যান পোটেনশিয়াল, অর্থাৎ সম্পূর্ণ মানুষের যে ভাবনার যে একটা কর্মক্ষমতার যে একটা কর্ম অর্জনের যে একটা প্রক্রিয়া রয়েছে যাতে সম্পূর্ণভাবে অর্জন করা যায়, সেটা একটা নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ডেভেলপিং অ্যান ইকুইটেবল অ্যান্ড জাস্ট সোসাইটি, একটি ন্যায়সঙ্গত ও ন্যায়পরায়ণ সমাজের বিকাশ। ঠিক আছে, তৃতীয় কি বলছে, প্রমোটিং লাইফ লং লার্নিং, শিক্ষার কোনো সম্পূর্ণতা বলে কিছু জিনিস নেই, আমরা জানি শিক্ষা সারা ব্যাপী জীবনব্যাপী চলে, এই কথাটি কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 বলা হয়েছে। তো এগুলো কেন বলা হয়েছে? সো দিস হাইলাইট
the broader societal aspirants education is expected to fulfill. মানুষের এই যে বিস্তৃত যে এই যে জ্ঞানের আকাঙ্ক্ষা, জ্ঞান যে মানুষকে কতটা ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে, মানুষের এই যে লক্ষ্যগুলির মধ্যে অন্যতম লক্ষ্য হচ্ছে এই এডুকেশনটা। তো সেই এডুকেশনটাকে আমাদের গুরুত্ব দিতেই হবে। এছাড়া দিস গোলস, এই লক্ষ্যগুলি মুভ বিয়ন্ড ট্র্যাডিশনাল নোশনস। আমাদের এনইপি 2020 মেন টার্গেট হচ্ছে ওই ট্র্যাডিশনাল প্রথাগত শিক্ষা ব্যবস্থা, বাঁধা ধরা শিক্ষা ব্যবস্থা, যেখানে শুধু রোড লার্নিং হয়, মানে রাট্টা মার, ওই প্রতিদিন শুধু পড়ে যাওয়া মেমোরিতে শুধু তথ্য সঞ্চয় করে নেওয়া। এটাকে কোথাও সরিয়ে একটা সার্বিক বৃদ্ধি, দেখুন ফোকাস অন হোলিস্টিক ডেভেলপমেন্ট, যেখানে সামগ্রিক উন্নয়নের কথা বলছে, তাছাড়া ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলছে, এবং ইনক্লুসিভিটি, শুধু আপনি শিখবেন তা নয়, একটা মানুষ যার কাছে ন্যূনতম একটা মানে ওই তার এলিমেন্ট নেই, ন্যূনতম একটা প্রাথমিক এমন কিছু তার কাছে ব্যবস্থা নেই, তবুও সেই মানুষটা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার চেষ্টা করা হচ্ছে এনইপি। তো প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে এসডিজি সম্পর্কিত, এবং শেষের যে গোলগুলি রয়েছে এটা হচ্ছে এনইপি, নিউ এডুকেশন পলিসি 2020। তারা চাইছে রোড লার্নিং না করে মেনলি ফোকাস করতে হোলিস্টিক ডেভেলপমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনক্লুসিভিটি। আর অন্যদিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 এ অ্যাচিভিং ফুল হিউম্যান পোটেনশিয়াল, ডেভেলপিং অ্যান ইকুইটেবল অ্যান্ড জাস্ট সোসাইটি অ্যান্ড প্রমোটিং লাইফ লং লার্নিং। আই হোপ এই দুটি যে প্রসঙ্গ এখানে আনা হলো এই দুটি ক্লিয়ার হয়েছে। স্যার, হ্যাঁ বলুন। স্যার বুঝতে পেরেছি। বলছি যে এখানে নিউ এডুকেশন পলিসি 2020 এবং এসডিজি 4 যেটা আলোচনা করলেন, হ্যাঁ এই এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ফোর ব্যাপারটা, মানে এগুলো কি ধাপে ধাপে হয়েছে এই হিসাবে ফোর আপনি বলছেন? এটা এখানে টোটাল 17টি আছে। ও হ্যাঁ হ্যাঁ 17টা আছে। হ্যাঁ হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেই, আচ্ছা এইটার সাথে নিউ এডুকেশন পলিসির ওই যে 17 নম্বর মধ্যে 4 নম্বরে যে শিক্ষার যে ব্যাপার সেই হিসেবে এখানে আসছে নাকি? একদম মানে 4 নম্বর গোলটি শিক্ষা নিয়ে মেনলি বলেছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ বেশ এগোচ্ছি। আচ্ছা এবারে আসবো, স্যার বলছি রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আপনারা যদি কোনো কারণে কোনো কাজও করে যান বা কোনো কারণে আপনাদের হয়তো অনেকদিন নেটওয়ার্ক কানেকশন প্রপারলি নাও পেতে পারেন, তো সেই ক্ষেত্রে ক্লাসটি রেকর্ডেড থাকবে, কোনো চিন্তা নেই, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? বেশ। আচ্ছা, বিয়ন্ড এ ওয়ান ওয়ে অ্যাপ্লিকেশন, আমাদের এডুকেশনটা না একটা টাইম যেন ছিল একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। শিক্ষক যাই বলতো, শিক্ষক যাই করতো সেটাই কিন্তু হয়ে যেত। তো এই ওয়ান ওয়ে অ্যাপ্লিকেশন কোথাও না একটা মানে বাধা সৃষ্টি হয়ে গেছে। তো যেখানে ছাত্র কেন্দ্রিক শিক্ষাটা বেশি হতো না, তো এই শিক্ষার একটা সম্পূর্ণ একটা আমূল পরিবর্তন আসে। তো দেখুন এখানে while education can be seen as applying philosophical ideas, তো আমরা ইতিপূর্বে জেনেছি এডুকেশনটা কি, এডুকেশন হচ্ছে দার্শনিক আদর্শের ব্যবহারিক দিক। So it also has the potential to inform and challenge philosophical thought. তো যেমন করে একটা গুরু শিষ্যকে জন্ম দেয় এবং গুরু শেখায় শিষ্যকে, ঠিক সেই শিষ্যটি যখন জ্ঞানী হয়ে সে গুরুকে প্রশ্ন করে, ঠিক তেমনি ভাবে ফিলোসফি থেকে সৃষ্টি হচ্ছে এডুকেশন। এবং এই এডুকেশনটা যখন সে শ্রীবৃদ্ধি হলো, যখন সে তার এডুকেশন যে তার যে নিজস্ব ধারাকে খুঁজে পেল, তখন সে আবার ওই দর্শনটাকে প্রশ্ন করতে শুরু করলো। তো এই যে অ্যাপ্রোচটা না পরিবর্তিত হয়েছে। Educational experiences and the evolving needs of society can raise new questions and insight for philosophical exploration. আর এই যে পরিবর্তন, এই যে ধারা বিবর্তন হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের এই রিভলিউশন, আমাদের এই আরবানাইজেশন, আমাদের এই মডার্নাইজেশন, আধুনিকীকরণ। সমাজ
দিনের পর দিন কিন্তু নতুন রূপে আবির্ভাব হয়েছে, নতুন ডিমান্ড নিয়েছে এবং তার কারণে আমাদের ভাবনার বিস্তর ঘটেছে এবং যে ফিলোসফিক্যাল কনসেপ্টটাকে একটা টাইম আমরা ট্রু অথেন্টিক মেনে এসেছি সেটাকেই আমরা কোশ্চেন করতে শুরু করেছি। This ongoing dialogue between education and philosophy enrich both domains। তো এই যে দুটি ধারা যখন একটা আরেকটা কর্তৃক সৃষ্ট হয়েছে, একটা আরেকটাকে পুষ্ট করেছিল, কিন্তু একটা সময়ে আসে বা এই মুহূর্তে আমরা যেটাতে রয়েছি যেখানে একটা আরেকটাকে কিন্তু সমালোচনাও করছে, একটা কোথাও না কোথাও একটা দ্বন্দ্বও শুরু হয়েছে and contributes to a more complete understanding of human beings and our place in the world। এবং আমরা আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমাদের নেচারকে আন্ডারস্ট্যান্ড করতে শিখেছি এবং কি আমাদের পারিপার্শ্বিক জগৎটাকে আরো বিস্তৃত করতে শিখেছি। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ হয়েছে, ফ্রম ইন্ডিভিজুয়ালিস্টিক টু হয়ে গেছে ইউনিভার্সালাইজড অ্যাপ্রোচ। ঠিক আছে, এই অ্যাপ্রোচে আমরা কিন্তু চলেছি। নেক্সট হচ্ছে আর কি কি অ্যাডিশনাল পার্সপেক্টিভ আমরা এডুকেশন থেকে পাবো। Recognizing the diverse philosophical traditions and their varying perspectives on education is crucial। প্রথমত আমরা বর্তমান সময়ে আমরা কিন্তু সব কিছুকেই প্রশ্ন করি, সব ফিলোসফিক্যাল ট্র্যাডিশন সব ধারাটাকে আমরা এই প্রশ্ন করতে পারি বলে আজকে কিন্তু বহু উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তি, বহু উচ্চ মানের ওষুধ, হাসপাতাল, কলেজ সবটাই কিন্তু কাঠগোড়ায় এসে হাজির হতে পেরেছে। আর তার কারণ হচ্ছে মানুষের শিক্ষা। মানুষের শিক্ষা যতদিন থাকবে না মানুষ কিন্তু চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করে নেয়। তো এই চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করাটা মানুষ তখনই বন্ধ করবে যখন তারা শিক্ষিত হবে। আর এডুকেশন এটাই শেখায়। আমাদের নিশ্চয়ই জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের কথা মনে আছে, তিনি বারংবার বলেছে হোয়াট ইজ এই শিক্ষা, হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, তার কথাই আর কি। তিনি বলছেন যে এইটা আর কিছু নয়, কোনো ব্যক্তি যিনি অন্ধকারে আছে তাকে আলোতে নিয়ে আসা, ওটাই হচ্ছে মানুষকে দেওয়া শিক্ষা। আর এই যে জার্নিটা যে অতি সহজে করতে পারে সে অতি সহজে কিন্তু আমাদের এই সোসাইটিকে প্রশ্ন করতে পারে। ঠিক যেমন করে আমরা যদি প্লেটোর কথা বলি, প্লেটো গ্রিস দার্শনিক, তিনিও বলেছেন আমরা যা কিছু করছি, যা কিছু দেখছি, আমরা অধিকাংশ না কপি করছি। আজকে কেউ একটা কিছু ব্যবসা করে লাভ করে বিশাল একটু বড়লোক হয়ে গেছে, তখন আরেকজনও চেষ্টা করেছে একই রকম কপি করতে। কেউ কিন্তু ওই একটা নতুন ভাবে প্রয়াস করে না, সবাই কিন্তু ওই একই ধারায় রয়েছে। যে মানুষটা করে নতুনত্বের দিকে যায় ওই মানুষটা কিন্তু এডুকেশনটাকে কাজে লাগিয়ে সে কিন্তু সেই প্রশ্ন করে সে নিজে কিন্তু উচ্চ পর্যায়ে পৌঁছায়। সো এই ডাইভার্স ফিলোসফিক্যাল ট্র্যাডিশন এগুলো কিন্তু ভেরিয়াস পার্সপেক্টিভ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা চিনতে পারি। আগে যদি চিনতে পারি, আগে যদি সবটাকে বুঝতে পারি, তাহলেই তো আমরা একটা জিনিসকে ভালো করে করতে পারি। যদি আমি অ্যাজ এ মেকানিক আমি জাস্ট একটা জিনিস শিখে নিলাম, তারপরে বলছি আমি হচ্ছি মেকানিক, আমার যদি গাড়ির কোথাও টায়ার রিলেটেড সমস্যা হয়েছে, কোথায় হয়তো আমার স্টিয়ারিং রিলেটেড সমস্যা হয়েছে, বা কোথাও হয়তো আরো অনেক কিছু আছে, তো একটা গাড়ির ট্রু মেকানিক হতে গেলে আগে কিন্তু গাড়ির প্রত্যেকটা জিনিসের কাজ কি, প্রত্যেকটা জিনিসের ভূমিকা কি, এগুলো জানতে হয়। তো এই জিনিসকে প্রথমে চিনতে হয়, এই ধারাগুলিকে বুঝতে হয়, তারপরে কিন্তু এই এডুকেশন সেগুলোকে কমেন্টারি করতে আমাদের সাহায্য করে। The role of education is fostering democratic value। শিক্ষা মানে কি? শিক্ষা আমাদেরকে শেখায় যে কারোর সাথে হিংসে করতে নয়। শিক্ষা শেখায় না আরেকজনের থেকে আমাকে ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের মধ্যে একটা গণতান্ত্রিক ভ্যালু শেখায়। শিক্ষা শেখায় আমাদের নিজেদের খুশি নয়, সবার খুশি।
আমাদের শিক্ষা শেখায় প্রকৃতির প্রতি আমাদের কর্ম, এই প্রকৃতিকে রক্ষা করা। একটা অশিক্ষিত ব্যক্তি, সে মানুষটা যদি না বোঝে যে বৃক্ষচ্ছেদন কি জিনিস, সে যদি না বোঝে যে তার গাছ কাটার কারণে তার টাকার জন্যে সে যেটা করছে অনেক বড় অপরাধ করছে, জানি না এই অ্যাওয়ারনেসটা কি করে আসবে, ওর মধ্যে যদি শিক্ষা আসে। and global citizenship can be further explored. আমরা ভারতবর্ষ আজকে বহু দেশের মণিকোঠায় স্থান পেয়েছি, কারণ আমাদের মধ্যে এই ডেমোক্রেটিক ভ্যালুর জন্য আমরা সব দেশের কিন্তু কোথাও না কোথাও ফেভারিট হয়ে উঠতে পেরেছি। তো এর কারণ হচ্ছে এডুকেশন। So, considering the challenges of implementing philosophical ideals in real world educational systems is also important for effective policy and practice. আর দর্শন, আমরা সবাই দার্শনিক হই না, দার্শনিক হতেই পারি না। তার কারণ হচ্ছে দর্শন শাস্ত্রের যে সমস্ত আদর্শগুলি, ওগুলো মনে হয় যে বেশি ওই গুণীজনের মতো কথা বলা, তাই ওগুলোকে বাস্তব জগতে অ্যাপ্লাই করাটা পসিবল হয়ে থাকে না। আর তাই জন্য এত বিভিন্ন রকম কারিকুলাম, এত সিলেবাস, এত টপিক আমাদেরকে কিন্তু পড়তে হয় অ্যাজ এ এডুকেশন স্ট্রাকচার। তাই শিক্ষাই হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে দর্শনটাকে মানুষের মধ্যে ইনকালকেট করা হচ্ছে, দর্শন ধারাটাকে মানুষের মধ্যে অন্তর্ভুক্তিকরণ করা হচ্ছে। বাস্তব জগতে, রিয়েল ওয়ার্ল্ডে এটাকে যদি অ্যাপ্লাই করার জন্য এডুকেশনই হচ্ছে একমাত্র মাধ্যম। সো বলা যেতে পারে এডুকেশন এসছে সেই একই কথা প্রথম যেটাকে দিয়ে শুরু করেছিলাম, ফিলোসফি থেকে। ক্লিয়ার? বোঝা গেছে? এই অবধি হচ্ছে এডুকেশন রিলেটেড সমস্ত আমার আলোচনা। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। জানাবেন হ্যাঁ, বাকিরা জানাবেন কাইন্ডলি বুঝতে পেরেছেন কিনা। বেশ, থ্যাংক ইউ। চলে আসি টিচিং অ্যাপটিটিউড, এই কনসেপ্ট চলে আসো। টিচিং অ্যাপটিটিউড আসলে কি? টিচিং অ্যাপটিটিউড refers to the combination of personal characteristics, skills and knowledge that make an individual effective in facilitating learning for others. A teaching aptitude is related not to students but for the teacher. এই টিচিং অ্যাপটিটিউড হচ্ছে তাদের জন্য যারা ভাবী শিক্ষক হতে চলেছেন। আপনারা সবাই স্টাডি করছেন নেট সেট, কেন? আপনাদের লক্ষ্য হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। তো আমরা তাই জন্য টিচিং অ্যাপটিটিউড করছি। তো টিচিং অ্যাপটিটিউড বলা হচ্ছে এমন কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্যের পরিবর্তন বা চারিত্রিক গুণাবলী আনয়ন, যেটা একটা মানুষের, একটা নর্মাল মানুষ যে একটা টাইম স্টুডেন্ট ছিল, যে পরিবর্তিত হতে চলেছে টিচার হিসাবে, তো সেই টিচার হওয়ার জন্য কিছু ব্যক্তিগত চারিত্রিক গুণাবলী নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে কিছু দক্ষতা, কিছু পোটেনশিয়াল এবং সাথে কিছু জ্ঞান। যেই এই সমাহারগুলি, এই চারিত্রিক গুণাবলী, দক্ষতা এবং ওই ব্যক্তির জ্ঞান, এইগুলি কি করে একজন ব্যক্তি, আমি কি বললাম সেই ব্যক্তিটাকে once upon a time he was a student, ইভেন এই কথা বলা ভুল যে he was a student, সে একজন ছাত্র, সেই ছাত্র থেকে শিক্ষক হওয়া। প্রতিটি শিক্ষকই ছাত্র। কেউ যখন যদি বলে আমি শিক্ষক, শব্দটার কথাটি সবসময় ইউজ করে, তা নয়, ওই শিক্ষকও ছাত্র। তো বলছে যে ওই ছাত্রটি, যে ব্যক্তিটি ওই প্রফেশনে যাওয়ার জন্য তৈরি করছে, সেই ব্যক্তিটি যখন এই সব কিছুকে তার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করায় এবং সেটা যখন ইফেক্টিভলি যখন ওই ব্যক্তিটির পরিবর্তিত রূপটাকে দেখাচ্ছে, আমি একটা পাথরকে আমি জাস্ট একটা পাহাড়িয়া এলাকা থেকে এনেছি,
সেটাকে প্রথমে আমি টুকরো করলাম, তারপরে সুন্দর শেপ দিলাম, আরো ওটাকে ভালো করে ওই স্যান্ড পেপার ঘষে সুন্দর রূপ দিয়ে একটা সুন্দর একটা গোলাকার বা চৌকোনো আকার একটা আর্ট বানিয়ে ফেললাম বা বিভিন্ন করলাম। তো ওই ওই যে গুণাবলীগুলি একজন মানুষ যদি হয়, সে যদি এই সমস্ত চারিত্রিক গুণাবলী, স্কিল, নলেজ যদি সে অর্জন করে, তাহলে কিন্তু একটা পরিবর্তিত সেলফ হয়ে যায়, স্টুডেন্ট থেকে টিচারে রূপান্তরিত হয়। তো এই যে combination of everything is called teaching aptitude. So it is not just about possessing subject matter expertise. একজন টিচার তিনি যদি যেটা পড়াবেন সেই পড়ানোর বিষয়টাকে যদি পুরো আদা জলের মতো মুখস্থ করে নেয়, রপ্ত করে নেয়, তাহলেও বলতে পারি না ওই ব্যক্তিটির মধ্যে সম্পূর্ণ শিক্ষকের গুণাবলী রয়েছে। But also about having the ability to engage students. একজন ভালো টিচার তিনি, যিনি শুধুমাত্র কোয়ালিটি কন্টেন্ট দেয় তা নয়, রাদার তিনি ছাত্রছাত্রীদের সাথে সংযুক্ত থাকেন। এছাড়া শুধু তাই নয়, তিনি যখন কোনো কিছুকে এক্সপ্লেন করেন, তার এক্সপ্লেনেশনটা এমন হবে যেটা শুধুমাত্র ওই হিন্দি গান বা ওই ইংলিশ গান শোনার মতো নয়, জাস্ট ওই শুনে একটা গুনগুন করে কানে একটা তালের মতো বাজতে থাকে, তা নয়। তিনি এমন ভাবে বলবেন যেটা ছাত্রছাত্রীরা ইফেক্টিভলি বুঝতে পারবে। এবং শুধু তাই নয়, তিনি পারেন ক্রিয়েট আ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। শিক্ষার জন্য যে একটা পরিবেশের প্রয়োজন হয়, যেখানে আমরা মোটিভেটেড হয়ে পড়তে বসি, তো এই পড়তে বসার পেছনে না মোটিভেশন প্রয়োজন। এই মোটিভেশন, এই পজিটিভ মাইন্ডসেটটা আনিয়ে দিতে পারে একজন গুড টিচার অ্যান্ড অ্যাসেস প্রোগ্রেস, এবং তারপরে ওই ছাত্রটির মধ্যে তার উন্নতি, তার শ্রীবৃদ্ধিটাও তিনি পরিমাপ করে দেখিয়ে দিতে পারেন। তো এক কথায় একজন টিচার সার্বিক গুণে তিনি পরিপক্ক হয়ে ওঠার জন্য যে সমস্ত উপাদান, যে সমস্ত পদ্ধতি ফলো করতে হয়, ওইগুলোই হচ্ছে টিচিং অ্যাপ্টিটিউড, তাই না? বলুন, টিচিং অ্যাপ্টিটিউড সম্পর্কে বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিনা? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, তার মানে টিচিং অ্যাপটিটিউডের এখানে যেটা আলোচনা করলে মূলত ওই নলেজ, স্কিল এবং ওই পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো এই তিনটের কম্বিনেশনটা বলে, যেটা মানে এইটা তিনটাতে দাঁড়াচ্ছে যে টিচিং অ্যাপটিটিউড বলতে তিনটে কম্বিনেশন। একদম, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, কিছু স্কিল এবং নলেজ, এবং সেগুলোর মাধ্যমে একজন টিচার কি কি ক্ষেত্রে তার প্রতিফলন ঘটাতে পারে সেগুলোও কিন্তু ধীরে ধীরে লাস্টে দেখানো হয়েছে। যেমন হচ্ছে সাবজেক্ট ম্যাটার ডেলিভারি করা, যেমন হচ্ছে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাকশন করা, তাদের সাথে কেমন করে ইফেক্টিভলি কথা বলতে পারা, কেমন করে তাদের মধ্যে পজিটিভ এনভায়রনমেন্ট সৃষ্টি করা, এবং তাদের মধ্যে কিভাবে প্রোগ্রেসটা বের করে আনা। ঠিক আছে? মানে স্যার টিচিং এর ক্ষেত্রে টিচারের রোলটা এখানে বোঝানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, টিচারের রোলটা, মানে টিচারের রোল না, টিচারকে কেমন ভাবে হওয়া উচিত পুরো সম্পূর্ণভাবে অ্যাজ এ টিচার হতে গেলে তার জন্য কি কি আমরা পদ্ধতি বা পন্থা অবলম্বন করতে পারি। এটা হচ্ছে জাস্ট লাইক এ টিচার মেকার। ঠিক আছে, টিচার মেকার একটা প্রোডাকশন কোম্পানির মতো। ঠিক আছে, ঠিক আছে, এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা, এবারে আরেকটু আসি। এখানে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু এই কথা বলেছিলাম। পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এগুলো কি কি? যেমন হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে একজন টিচার তিনি স্টুডেন্টের জায়গায় নিজেকে বসিয়ে, আমি যদি স্টুডেন্ট হতাম আমি কেমন ভাবে বোঝার চেষ্টা করতাম। স্টুডেন্টটি এই পর্যায়ে রয়েছে, ও একটা মিডিওকার স্টুডেন্ট, আমাকে এইরকম বোঝাতে হবে, এই ভাবনাটা টিচারের মধ্যে থাকা উচিত। টিচারের মধ্যে আরেকটা জিনিস থাকা উচিত, পেশেন্স। আমি যখন একবার বলে দিয়েছি, বুঝিয়েছি, দেখছি
মানে 80% স্টুডেন্ট বুঝে গেছে, 20% স্টুডেন্ট যেন মনে হয় বুঝতে পারেনি, যেন হাঁ করে তাকিয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যদি ধৈর্য হারিয়ে সিলেবাস কভার করতে হবে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমার মধ্যে সে কিন্তু হলো না পর্যায়টা। তো অ্যাজ এ গুড টিচার তার মধ্যে পেশেন্স দরকার। আমি উদাহরণটা এরকম দেখালাম, কিন্তু পেশেন্স, এই ধৈর্য জিনিসটা বহু ক্ষেত্রে একজন টিচারের প্রয়োজন। তৃতীয় হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। আমরা জানি যখন প্রথমবার কম্পিউটার আসলো, তারপরে এলো ইন্টারনেট, আর এখন এসছে আরো তো মোবাইলের যুগ। তো যখন আমরা প্রথম দিকে থাকতাম তখন তো বুকি সম্পূর্ণ কিন্তু ফিজিক্যাল বইতেই পড়াশোনা হতো। আমরা যখন আজকে কলেজ, আমরা যখন মাস্টার্স লেভেলে দেখি, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী তারা কিন্তু হয়তো অনেকে বইই কেনে না, তারা পিডিএফ ফলো করছে। তো যখন একটা জেনারেশন শিফট হয়, তখন কিন্তু টিচিং পন্থাও চেঞ্জ হয়। এখন যারা কলেজে প্রফেসর রয়েছেন, অনেকেই আছেন যারা রিটায়ারমেন্টের দোরগোড়ায়, যারা হয়তো আরো 10টি বছর থাকবেন, কিন্তু তারা কিন্তু প্রথম জীবনে এগুলো কিন্তু শেখেন, এই কম্পিউটার আইসিটি বেসড টিচিং, কিন্তু তাদেরকেও অ্যাডাপ্টেড করতে হচ্ছে, তাদেরকেও শিখতে হচ্ছে। তো টিচারের মধ্যে এই গুণগুলো থাকতে হবে পার্সোনাল ক্যারেক্টারের মধ্যে, তা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। একজন টিচার মনে করতেন যে তিনি বলবেন যা, ছাত্র শুধু চুপ করে শুনবেন, অর্থাৎ একজন ছাত্রের সাহস হবে না তার সামনে দিয়ে দৌড়ে যাওয়া। এইরকম কিন্তু এখনকার দিনে আর হয় না। এখন ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক ভিন্ন হয়ে গেছে। একসাথে ছাত্র এবং শিক্ষক একটা টেবিলে বসে খাচ্ছে, হ্যাঁ, গল্প করছে, আরো অনেক কিছু হচ্ছে, আমরা আর তা বলতে চাইছি না। আর যাই আসুক, তারপর আর কি, প্যাশন ফর লার্নিং। একজন টিচার, তার মধ্যে সব থেকে যে গুণটি, এটা কিন্তু পার্সোনাল গুণের মাধ্যমেই হয়। দেখবেন অনেক টিচার আছে যারা ক্লাসে 1 ঘন্টা পড়ানোর জন্য 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করেন। আবার বহু টিচার আছেন যারা কোনো কিছু পড়া করে না, মান্থলি স্যালারি ঢুকলেই হলো, নিজেদেরকে ওই জানার পিপাসু, জ্ঞানের অর্জনের মধ্যে তারা রাখে না। তো এই ক্ষেত্রে একজন, এটা আমরা সেই জন্য পার্সোনাল গুণই বলবো। তো এই প্যাশন না থাকলে না, মানুষ কিন্তু ওই ওই কি বলতে পারি যে ওই মরুভূমির মতো হয়ে যায়। তো অ্যান্ড সব থেকে বড় কথা আরেকটা বলছে, স্ট্রং ইন্টারপার্সোনাল স্কিল। ইন্টারপার্সোনাল স্কিল মানে হচ্ছে যখন আমরা একজন মানে সোশ্যাল বিং হই, তখন আমাদের কিন্তু এই সমস্ত স্কিলগুলি দরকার। ইন্টারপার্সোনাল মানে হচ্ছে আমরা যখন একজন অন্য একজনের সাথে, অন্য বহুজনের সাথে মেলামেশা করি, তো সেই যে স্কিলগুলি, সেক্ষেত্রে বহু স্কিল আছে, তো সেই সমস্ত স্কিলগুলিকে আরো স্ট্রং করা, এগুলি হচ্ছে আমাদের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। এবারে আসবো স্কিল, কোন কোন স্কিলের কথা আসা হচ্ছে। যেমন বলা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। একজন ভালো বক্তা তিনি কেমন হবেন? যে খুব সুন্দর শব্দ চয়ন করেন, যার মুখনিসৃত বাক্য যেন মনে হয় কোনো এক পণ্ডিতের মতো, তাই কি? এখানে বলা হচ্ছে একটা ইফেক্টিভ কমিউনিকেশন মানে কমিউনিকেশন দুটো মিশ্রণ, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। আমরা যদি যখন কথা বলি, শুধু যদি কথা বলে যেতাম, তাহলে কিন্তু ওটা ইন্টারেস্টিং হয় না। একটা ইফেক্টিভ কমিউনিকেশন, একটা কমিউনিকেশন ইফেক্টিভ তখনই হয় যখন আমরা একটা কথা বলার সময়, যখন প্রয়োজন, যখন ভূতের গল্প বলি, একটা বনের মধ্যে একটা চাপা গাছের উপর, এই যে কথা বলা যখন হচ্ছে। আবার যখন দুঃখের কথা বলি, তখন মন শুকিয়ে কথা বলি। যখন আনন্দের কথা বলি, আমার মনের মধ্যে একটা জয়ার থাকে। এই যে টোনের চেঞ্জ, লাউডনেস, কোথাও দেহভঙ্গি, মুখাভঙ্গি, এক্সপ্রেশন, এগুলো সবটাই ম্যাটার করে। সো অ্যাজ এ টিচার, অনেকে বলে যে এই স্যারটা না খুব নাটক করে পড়ায়। তো এই যে নাটক করে পড়ানো নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনগেজ করার জন্য একটা ইফেক্টিভ কমিউনিকেশন। সো অ্যাজ এ টিচার আমাদেরকে কিন্তু ওরকমই হতে হবে, ইফেক্টিভ কমিউনিকেট করতে হবে।
তারপরে বলছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। একজন টিচার তিনি ক্লাসরুম ম্যানেজমেন্ট মানে ওই ক্লাসে পিন ড্রপ সাইলেন্স নয়। ক্লাসরুম ম্যানেজমেন্ট করা মানে আপনি আছেন আর আপনি হো হো করে ছাত্রদের সাথে হাসছেন। ক্লাসরুম ম্যানেজমেন্ট করে একটা আর্ট। আপনি যেমন শাসন করবেন, আপনি তেমন ওদেরকে ভালোবাসবেন, আপনি যেমন ওদের সাথে আপনি যখন কিছু জিজ্ঞাসা করবেন ওরা উত্তর দেবেন, এবং আপনি যখন আপনাকে কেউ প্রশ্ন করবে আপনিও উত্তর দেবেন। তো একটা মিথস্ক্রিয় একটা পর্যায় চলবে, একটা এমন একটা ক্লাসরুম হবে যেটা ইন্টারঅ্যাক্টিভ হবে। তো যদি কেউ বলে পিন ড্রপ সাইলেন্স যুক্ত ক্লাসরুম সব থেকে বেস্ট, তাহলে ওটা সম্পূর্ণ ভুল। তারপরে হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন। এক কথায় আমরা যেটা বলি যে টিচিং মেথড। আমরা প্রত্যেকেই কেউ না কেউ হয়তো আমরা বিএড পড়েছি, কেউ হয়তো ডিএলএড করছি, বা কেউ হয়তো করবে বলে আশা রেখেছি বা করবে প্রত্যাশা করে এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে শেখানো হয় যে পড়ানোর সময় কিরকম আমরা পড়াটাকে ডিজাইন করব, ফরমেট করব ছাত্রছাত্রীদের সামনে। এটাও একটা স্কিল। অর্থাৎ একজন ভালো বক্তা খুব সুন্দর গুছিয়ে বলতে পারে, ওটা তার ডিজাইন, ইনস্ট্রাকশনাল ডিজাইন। স্যার লেসন প্ল্যান যেটাকে বলছে, তাই তো? একদম অবভিয়াসলি, ইয়েস ইয়েস, লেসন প্ল্যান। তারপরে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। অ্যাজ এ টিচার আপনি ছাত্রছাত্রীদের মধ্যে এটা ইনকালকেট করবেন, এটা গড়ে তোলার চেষ্টা করবেন যে কোনো কিছু ঘটনা ওরা জাস্ট অ্যাজ ইউজুয়াল পড়ে গেল, এবং সেটা পড়ে যদি তার একটা ডিপার লেভেলের মিনিং আছে সেটুকু যদি বুঝতে না পারে, রিলেট করতে না পারে, তাহলে কিন্তু হবে না। তো অ্যাজ এ টিচার আপনাকে প্রথমে এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা নিজের মধ্যে আনতে হবে, তারপরে তো আপনি ছাত্রছাত্রীদের মধ্যে আনবেন। একজন টিচারের আরেকটি দক্ষতা হচ্ছে প্রবলেম সলভিং। তিনি যখন কোনো সমস্যা পাবেন, এই সমস্যা মানে তার পারিবারিক জীবনে নয়, ব্যক্তিগত জীবনে নয়, বা কলেজের মধ্যে এমন কোনো ঘটনা উদ্বেগ হয়েছে তার জন্য নয়। প্রবলেম সলভিং মানে হচ্ছে অ্যাজ এ টিচার ক্লাসরুমের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যেমন হচ্ছে দেখছেন একটা ছাত্র সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা যেখানে হোক তার আই সাইট নেই, ও পেছনের বেঞ্চে বসছে, এই যে এটা একটা সমস্যা, আপনি সেটাকে দূরীকরণ করবেন কিভাবে? তাকে প্রথমের বেঞ্চে এসে বসাবেন। একটা ছেলে কথা বলছে, তখন তাকে কি মেরে ফাটিয়ে তাকে বের করে দেবেন? প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচটাই এখানে এই যে জানা, এই দক্ষতাগুলির কথা বলছে। কোলাবোরেশন। আমরা জানি বহু শিক্ষক আছেন তাদের মধ্যে ইগো নেই, কিছু নেই, তার আরেকজন টিচারের সাথে কথা বলছে, সে কিভাবে পড়ায়, সে কি বই ব্যবহার করে, তার সাথে কিন্তু আলোচনা করে। আবার বহু শিক্ষক আছে তারা খুব হিংসুটে, তারা শেয়ার করতে চায় না কিছু, সে মনে করে সেই একাই ভালো পড়ায়, সে একাই ভালো পড়াবে না। টিচিং অ্যাপটিটিউড বলে আমাদের সবাইকে কিন্তু আমাদের টার্গেট একটাই, যে ছাত্রছাত্রীরা যেন কোথাও বঞ্চিত না হয়। তাই যদি আপনার কাছে ভালো মেটেরিয়াল আছে, ওর কাছে যদি না থাকে, আপনি দিন, ওই স্টুডেন্টটাও যেন ওটা পায়। তো এই কোলাবোরেশন অ্যাপ্রোচটাও বলা হচ্ছে। অ্যাসেসমেন্ট এবং পরীক্ষা। আমরা দেখি বহু শিক্ষক আছে, লেখ দেখে দেখে লেখ, এই দেখে দেখে লিখবি না, ফাটিয়ে দেবো, চামড়া উঠে দেবো, এরকম বহুজন বলে পরীক্ষা নেওয়ার সময়। তো এই যে অ্যাপ্রোচটা অ্যাসেসমেন্ট, তো কোথাও কেউ ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিচ্ছে, কেউ একেবারে পুরো সমস্ত চ্যাপ্টারগুলো পড়িয়ে শেষে পরীক্ষা নিচ্ছে, কেউ আবার ক্লাসে বোঝাতে বোঝাতে প্রশ্ন করছে, ওই এটা কি বলতো। তো এই যে অ্যাসেসমেন্ট, এই যে সমস্ত স্কিলগুলি, এগুলো কিন্তু হচ্ছে টিচারদের অর্জন করতে হয়, এই জন্য এগুলোকে স্কিল বলা হয়েছে এখানে। এবারে আসবো নলেজ। দিস এনকম্পাসেস সাবজেক্ট ম্যাটার। তো এখানে নলেজ বলতে বলা হয়েছে যেই টপিকটি আপনি পড়াচ্ছেন ওই টপিকের উপরে আপনার কতটা নলেজ রয়েছে। তো এই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং অফ পেডাগোগিক্যাল অ্যাপ্রোচেস। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যে শিক্ষাগত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটাকে আগে ভালো করে বুঝবেন। আপনি যে শিখছেন, আপনি তো ছাত্র, এক্ষেত্রে যখন আপনি ফরমেট করছেন, জ্ঞান অর্জন করছেন, তো আপনি
বিভিন্ন রকম তত্ত্বগুলিকেও কিন্তু শিক্ষার ভালো করে বুঝবে। অ্যান্ড নলেজ অফ কারিকুলাম এবং সিলেবাস কি রয়েছে এই সব কিছু কিন্তু আপনাকে কিন্তু অর্জন করতে হবে। তো মেনলি এটা হচ্ছে অ্যাজ এ টিচার আমরা যখন কোনো কিছু টপিককে পড়াতে যাব সেই টপিকটা আগে নিজেকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তার জন্য যেগুলো করা সেগুলি হচ্ছে নলেজ। তো এই তিনটে জিনিস পূর্বেও ছিল, এখানে একটু ব্যাখ্যা করে বলা হলো। আই হোপ বুঝতে পেরেছেন সবাই। একটু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ স্যার। Yes, sir. ওকে ফাইন, নেক্সট এগোচ্ছি আমরা। আচ্ছা, অ্যাপ্রোচ টু টিচিং অ্যাপটিটিউড। তো টিচিং অ্যাপটিটিউডের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, তো যেমন আসবো কি কি অ্যাপ্রোচ রয়েছে। নাম্বার 1 দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, দ্বিতীয় বলছে কম্পিটেন্সি বেসড অ্যাপ্রোচ, তৃতীয় বলছে পারফরমেন্স বেসড অ্যাপ্রোচ এবং চতুর্থ বলছে রিফ্লেক্টিভ অ্যাপ্রোচ। তো এক এক করে আসা হোক। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা কি? অ্যাজ এ টিচার হিসেবে আমাদের কোনটা? প্রথাগত ancient approach. This focuses on subject matter knowledge and teaching skills often assessed through test and written evaluation. তো এইরকম অ্যাপ্রোচ এমনটাই যেখানে শিক্ষক তিনি একটা টেক্সটের সম্পূর্ণ যে অর্থগুলি, সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তুগুলিকে তিনি ভাববেন, এর বাইরে আমাদের দৈনন্দিন জীবনের সাথে তিনি রিলেট করাবেন না, সমাজের সাথে তিনি কোনোভাবেই সংযোগ করাবে না, টেক্সটটাকে অ্যাজ এ টেক্সট দেখবে। এবং তিনি তার নিজস্ব যে সমস্ত টিচিং স্কুল যেমন হচ্ছে ওই ধরুন ডেমনস্ট্রেশন বা ধরুন একেবারে ওই তিনি যা শুধুমাত্র কি বলবো দাঁড়িয়ে শুধুমাত্র লেকচার মেথডে পড়িয়ে যাচ্ছেন এরকমটাই। আর এই সমস্ত ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মধ্যে যে সমস্ত পরীক্ষা বা ইভালুয়েশন আসে তা হচ্ছে টেস্ট পরীক্ষা যেমন হতো এবং রিটেন পরীক্ষা যেমন হতো, ওই যে লিখে পরীক্ষা, এই একেবারে যে এই সিস্টেমটা এখনো আছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, যে একটা সময় ধরে পড়াশোনা হবে এবং তারপর রিটেন পরীক্ষা হবে, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এবার নেক্সট হচ্ছে কম্পিটেন্সি বেসড অ্যাপ্রোচ। কম্পিটেন্সি মানে হচ্ছে যোগ্যতা ভিত্তিক পদ্ধতি। সো এটি কি বলছে? দিস আইডেন্টিফাইজ, এই পদ্ধতি বলছে স্পেসিফিক কম্পিটেন্সিজ অর বিহেভিয়ার, এমন কিছু বিশেষ বিশেষ মানে দক্ষতাটাকে গুরুত্ব দেবে, এমন কিছু বিশেষ বিশেষ বিহেভিয়ারটাকে গুরুত্ব দেওয়া হবে যেগুলি অ্যাসোসিয়েটেড সংযুক্ত থাকে উইথ ইফেক্টিভ টিচিং, কার্যকরী শিক্ষকের শিক্ষাদানের উপরে। ওকে, অ্যান্ড অ্যাসেস ক্যান্ডিডেটস, তো টিচার এখানে কি করবে? তিনি বিশেষ বিশেষ স্কিলগুলিকে দেখবেন, তিনি সাবজেক্ট ম্যাটার তার কাছে ফোকাস নয়, ওর কাছে স্পেসিফিক কিছু স্কিল হয় দেখাচ্ছে। কেউ দেখতে চাইছে যে গ্রামার অ্যাকিউরেসি, কেউ দেখছে স্পিকিং এবিলিটি, কেউ দেখছে আরো অন্যান্য কিছু, এমন কিছু বিহেভিয়ার তারা জাজ করছে এবং অ্যাসেস ক্যান্ডিডেটস এগেইনস্ট দিস ক্রাইটেরিয়া, এবং সেই স্টুডেন্টটাকে জাজ করে, তার পরীক্ষা নেয় সাবজেক্ট ম্যাটার দিক থেকে নয়, ওই যে দিকটা সে দেখেছে স্পেসিফিক, যদি গ্রামার স্কিল বা যদি ওই আমরা যেটা বলছিলাম যেটা তার স্পিকিং স্কিল, ওই ভিত্তিতে ওই ক্রাইটেরিয়া ভিত্তিতে যখন তার টেস্ট করা হবে তখন হচ্ছে কম্পিটেন্সি বেসড অ্যাপ্রোচ। আই হোপ এটি বুঝতে পেরেছেন। নেক্সট আসবো পারফরমেন্স বেসড অ্যাপ্রোচ। এটি কি? দিস ইনভলভস observing candidates in real world teaching situations to evaluate their teaching effectiveness. এখানে কি হয়, অ্যাজ এ টিচার তিনি তার স্টুডেন্টদেরকে রিয়েল লাইফে যেমন হচ্ছে ফিল্ড ওয়ার্ক, ফিল্ড ট্রিপ, সেই রকম সিচুয়েশনে তাদের কিছু কর্মতা দান করে থাকে বা টিচিং দিয়ে থাকে এবং তারপরে সেগুলোকে সেই দিক থেকে তাদেরকে জাজ করে, তাদেরকে
ওই পারফরমেন্স, ওই পার্টিকুলার বিষয় নিয়ে তাদের দক্ষতা, যেমন হচ্ছে কারোর হয়তো হ্যান্ড রাইটিং টেস্ট, ঠিক আছে, কারোর হয়তো দেখা যেতে পারে যে অ্যাজ এ স্টুডেন্ট সে কত স্পিডে লিখতে পারে, এই বিভিন্ন রকম সব দিক থেকে তার পারফরমেন্সটাকে মেনলি জাজ করা হচ্ছে। নেক্সট হচ্ছে রিফ্লেকটিভ অ্যাপ্রোচ। এটি কি? দিস এমফাসাইজেস সেলফ রিফ্লেকশন অন ওয়ান স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অ্যাজ এ টিচার অ্যান্ড কন্টিনিউস লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তো আমরা জানি আমাদের যে শিক্ষা অর্জন করি এই শিক্ষার কোথাও না কোথাও প্রতিফলন ঘটে, আর এই প্রতিফলন হয়ে থাকে কোনো ব্যক্তি সে খুব সুন্দর করে ক্যালকুলেশন করতে পারে এবং সেই ক্যালকুলেশনটার জন্য দেখা যাচ্ছে সে খুব মানে ওই সমস্ত কাজ, ওই সমস্ত যে স্ট্রিম আছে ওগুলোতেই সে বেশি পটু হয়ে যাচ্ছে, রিফ্লেক্ট করছে। ওই সমস্ত লোকের অ্যাকাউন্টেন্সি, ওই সমস্ত যারা ওই হিসেবের দিকে চলে যাচ্ছে। তো অ্যাজ এ টিচার তিনি যখন পড়াচ্ছেন তিনি দেখবেন যে ওই ছাত্রটি তার কোন কোন গুণটি প্রতিফলিত হচ্ছে তার রিয়েল লাইফে, রিফ্লেক্টেড হচ্ছে, তার স্ট্রেংথ তার উইকনেস ধরতে পারে। তো সেই ক্ষেত্রে একজন টিচার তিনি তখন ওই পার্টিকুলার দিকটাকে তার আরো সুন্দর করার জন্য, আরো সেটাকে বেটার করার জন্য যখন তিনি অ্যাপ্রোচ নেন তখন হচ্ছে রিফ্লেক্টিভ অ্যাপ্রোচ। তো এরকম 4টি অ্যাপ্রোচ গেল। আই হোপ এই 4টি অ্যাপ্রোচ বুঝতে পেরেছেন। বলুন বুঝতে পেরেছেন কিনা বলুন। হ্যাঁ স্যার। তাহলে এগোচ্ছি। বেশ, এবারে আসছি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং টিচিং অ্যাপটিটিউড। একজন টিচার তিনি কেন ভালো হবেন না, তিনি টিচিং তার মধ্যে যে স্কিলগুলিকে কেন তিনি গ্রহণ করে ভালো টিচার হবেন না। তো এই যে একজন টিচারকে ভালো হওয়া, একটা টিচারকে মন্দ হওয়া, এই পেছনে কিছু না কিছু উত্তেজক বা আমরা এটাকে ফ্যাক্টর বলি কাজ করে। যেমন নাম্বার 1 হচ্ছে ওই ব্যক্তিটির ব্যক্তিগত অভিজ্ঞতা, পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এগুলো এই পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলি আমরা আমাদের ছাত্র জীবনে আমরা কোনো না কোনো টিচারের সংস্পর্শে এসেছি। হয়তো আমরা এক বা একাধিক টিচার বা 100-র মতো টিচারের সংস্পর্শে হয়তো অনেকে এসেছি। তাদের মধ্যে এমন কোনো টিচার থাকে যাকে আমরা কিন্তু আদর্শ হিসেবে দেখি। So prior teaching experience, role models and personal learning experiences can shape teaching and aptitude. তো আমাদের মধ্যে এই যে অভিজ্ঞতাগুলি কিন্তু আমাদেরকে কিন্তু একটা টিচার হিসাবে পরিণত করতে কোথাও আমাদেরকে কিন্তু পেছন থেকে কোথাও অনুপ্রাণিত করে থাকে। দ্বিতীয় হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট। আমরা অ্যাজ এ টিচার যখন একটা পজিশনে আসি তখন সেই পজিশনে আসার জন্য বা পজিশন পেয়ে গেলে সেই পজিশনটাকে ধরে রাখার জন্য, পজিশনটার যথার্থ ন্যায়সঙ্গত করার জন্য আমরা বহু ট্রেনিং প্রোগ্রাম করে থাকি, বহু ওয়ার্কশপ করে থাকি। অ্যান্ড মেন্টরিং ক্যান এনহ্যান্স টিচিং স্কিল, এবং আমরা অনেক মেন্টরশিপও নিই। কেউ হয়তো কমিউনিকেশন স্কিল বাড়ায়, কেউ হয়তো তার যে নলেজ দিকগুলি কিন্তু বাড়ানোর চেষ্টা। তো এগুলো হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট। তো যে টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট টাইমলি করে আসছেন তাহলে ওই টিচার কিন্তু বেটারই হবেন। নেচারাল ডিসপোজিশন, অর্থাৎ সেগুলো আমরা বলে থাকি মানুষের স্বভাব, প্রাকৃতিক স্বভাব। কিছু ব্যক্তি আছে, some individuals possess innate qualities that make them naturally suited for teaching. কিছু মানুষকে তাদের যেন মনে হচ্ছে তার জন্মগত তার কিছু ট্যালেন্ট, যেটা ছাড়া তাকে 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 দেখলেই মনে হয় যে লোকটা টিচিং করার জন্যই সুইটেবল, উপযুক্ত লোক। তো এটাও একটা ফ্যাক্টর কাজ করে, ন্যাচারাল ডিসপোজিশন। তারপরে হচ্ছে কনটেক্সচুয়াল ফ্যাক্টরস। কিছু প্রাসঙ্গিক কিছু কারণ থাকে।
যেমন হচ্ছে তার বাবা, তার দাদু, তার জেঠু, তার দিদি সবাই টিচার, তখন তার মধ্যে একটা টিচার সুলভ আসবে। স্টুডেন্ট ডেমোগ্রাফিক্স, একজন ছাত্র তার সেখানকার যে ভূমিচিত্র বা সেখানকার যে জনসংখ্যা সেগুলো দেখে দেখে তাদের থেকে অনুপ্রাণিত হওয়া। অ্যান্ড অ্যাভেলেবল রিসোর্সেস, যদি ওই ছাত্রটি, ওই ছেলেটি তার জন্ম থেকেই পড়ে আসছে, কোথায় পড়েছে সে, শেক্সপিয়ার পড়েছে, কোথায় সে পড়ছে মানে অ্যানাটমি বুক, মানে তাহলে ওই প্রথম থেকে একটা এমন একটা রিসোর্স মানে সে পেয়ে এসছে যেটা তাকে টিচিং এর দিকে ছুটে নিয়ে যাচ্ছে, তাকে কোথাও একটা মোটিভেট করে গেছে। আমরা বহু মানুষ আছি যারা কেউ না কেউ হয়তো কোথাও তার কাছে এগুলো ছিল বলে হয়তো এগিয়ে যেতে সুবিধা হয়েছে, আবার বহু মানুষ আছে যাদের এই সমস্ত কিন্তু ফেসিলিটি ছিল না। তো এই কনটেক্সচুয়াল ফ্যাক্টরও একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। কেউ হয়তো তার বড় ইচ্ছে, কারো স্বপ্ন পূরণ করছে, তার বাবার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, তো সেটাও পূরণ করছে, এগুলো সব কনটেক্সচুয়াল ফ্যাক্টরে আসবে। তো এই ফ্যাক্টরগুলি টিচিং অ্যাপটিটিউডকে ত্বরান্বিত করে। আই হোপ বুঝতে পেরেছেন সবাই। ইয়েস স্যার। বেশ, আচ্ছা, ইম্পর্টেন্স অফ টিচিং অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউডের প্রয়োজনীয়তা, গুরুত্বটা কি? Effective teaching can significantly impact student learning, motivation and academic achievement. আমার এই কথাটি বলতে গিয়ে খুব মানে আপনারা জানেন, চেনেন লোকটিকেও, তার নাম হচ্ছে খান স্যার। তো খান স্যার তিনি বলেন, একটা ছাত্র পড়াশোনা করে না, ও শেখেনি, তার জন্য ছাত্রটি শুধু দায়ী নয়, টিচারটিও দায়ী। অর্থাৎ টিচার যদি তার পড়াটাকে ইন্টারেস্টিং করে পড়ায়, তিনি দেখেন ছাত্রছাত্রীরা কোথায় অমনস্ক, অন্যমনস্ক, তিনি যদি সেটাকে ইন্টারেস্টিং করে তোলে, ইফেক্টিভ ওয়েতে নিয়ে আসেন, ওই বখাটে ছেলেটিও, শেষ বেঞ্চের ছেলেটিও যে কেন এত এরা হেসে হেসে এত পড়াশোনাগুলো নিচ্ছে কেন, তারও কোথাও আগ্রহ আসবে। সো ইফেক্টিভ টিচিং ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট স্টুডেন্ট লার্নিং। তো ভালো পড়ালে, ভালো বোঝালে ছাত্রদের মধ্যে একটা কোথাও একটা প্রভাব পড়ে, তাদের মধ্যে লার্নিং ইন্টারেস্ট জাগে, মোটিভেশন আসে, অ্যান্ড একাডেমিক অ্যাচিভমেন্ট, এবং তারাও কিছু গোল অ্যাচিভ করার জন্য তারা কিন্তু এগিয়ে আসে, মোটিভেটেড হয়ে থাকে। এছাড়া বলছে ইট কন্ট্রিবিউটস টু ক্রিয়েটিং এ পজিটিভ স্কুল ক্লাইমেট অ্যান্ড ফস্টারিং এ লাভ ফর লার্নিং। তো বলছে স্কুলের এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়, ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার প্রতি যে অনীহাটা দূরে গিয়ে বরং পড়ার প্রতি ভালোবাসা জাগবে। স্ট্রং টিচিং অ্যাপটিটিউড, যদি একটা সুন্দর টিচিং অ্যাপটিটিউড থাকে, বা কেন প্রয়োজন, ইটস ক্রুশিয়াল ফর অ্যাড্রেসিং এডুকেশনাল চ্যালেঞ্জেস, আমাদের শিক্ষাগত বাধাটাকে দূরীকরণ করার জন্য স্ট্রং টিচিং অ্যাপটিটিউড প্রয়োজন, অ্যান্ড প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর দ্য ফিউচার, এবং ভবিষ্যতে যাতে ছাত্র সমাজ যেন বঞ্চিত না হয়, উপযুক্ত তারা লেসনটা পায়, তার জন্য টিচিং অ্যাপটিটিউড কিন্তু ভালোভাবে প্রয়োজন। আমাদের এইটুকু হচ্ছে টিচিং অ্যাপটিটিউড রিলেটেড আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সবাই। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ, এরপরে আসবো কনসেপ্টস অ্যান্ড প্রপোনেন্টস। আমরা এই টিচিং অ্যাপটিটিউড রিলেটেড কিছু কনসেপ্টস এবং সেই সমস্ত কনসেপ্টের প্রবক্তাদের একেবারে প্রথম ক্লাসেই আপনাদের জন্য একটা হোম টাস্ক হিসেবে রেখেছি। যদিও আমরা এটা সম্পূর্ণ ক্লাসের মধ্যে পাবো, তবে এক একটি করে, যেমন হচ্ছে দেখুন, লার্নিং থিওরিজ এবং লার্নিং ফিলোসফির দিক থেকে এক একটা কনসেপ্ট, তাদের প্রবক্তা কারা এখানে নাম দিয়েছি। যেমন হচ্ছে কনস্ট্রাকটিভিজম, এটি হচ্ছে এক প্রকার লার্নিং কনসেপ্ট। কে দিয়েছে? যা পিয়াজেট, লে ভাইগৎস্কি, জেরম ব্রুনার, এনারা তিনজন এই কনস্ট্রাকটিভিজম কনসেপ্টটি দিয়েছেন। ঠিক একই রকম ভাবে বিহেভিয়ারিজম, হিউম্যানিজম, কানেকটিভিজম, ক্রিটিক্যাল পেডাগজি, সিচুয়েটেড লার্নিং, এক্সপেরিমেন্টাল লার্নিং থিওরি,
ট্রান্সফরমেটিভ লার্নিং থিওরি, সোশ্যাল লার্নিং থিওরি, কালচারালি রেসপন্সিভ টিচিং। এগুলো হচ্ছে লার্নিং থিওরিজ এবং লার্নিং ফিলোসফিজ রিলেটেড কনসেপ্ট এবং এদের প্রবক্তাদের নাম রয়েছে। পরের পেজে আসবো, লার্নিং এনভায়রনমেন্টস অ্যান্ড পেডাগজিস, অর্থাৎ এগুলো শিক্ষা পরিবেশ নিয়ে এবং পেডাগজিস নিয়ে রয়েছে। নাম্বার 1 হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন। এই ধারণাটি কার দেওয়া? জন ডিউই। ওয়েলডর্ফ এডুকেশন কার দেওয়া? মন্টেসরি এডুকেশন কার দেওয়া? প্রজেক্ট বেসড লার্নিং জন লার্নারের। ইনকোয়ারি বেসড লার্নিং জন ডিউই। প্রবলেম বেসড লার্নিং হাওয়ার্ড ব্যারোজ। ফ্লিপড ক্লাসরুম তো এই নিয়ে রয়েছে। ঠিক একই রকম ভাবে অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাক এই রিলেটেড কনসেপ্ট, যেমন ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এইরকম এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি, এই ধারণা কে দিয়েছে? সামেটিভ অ্যাসেসমেন্ট কি, অথেন্টিক অ্যাসেসমেন্ট তার কি প্রবক্তা? ফিডব্যাক অ্যান্ড এনহ্যান্সিং লার্নিং, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, এগুলো গেল অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাক রিলেটেড। নেক্সট হচ্ছে টেকনোলজি ইন এডুকেশন। শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহার হচ্ছে, তো সেক্ষেত্রে OER অর্থাৎ ওপেন এডুকেশনাল রিসোর্সেস, যেমন ডেভিড উইলি। গেমিফিকেশন মানে শিক্ষাটাও গেমের মাধ্যমে হবে, কার্ল ক্যাপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন, ডেভিড জে অ্যান্ডারসন। LMS লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, স্টিফেন ডাউনিশ। 5 ডিজিটাল স্টোরি টেলিং, এখানে কোনো ব্যক্তি নয়, একটা কোম্পানি রয়েছে, কানেক্টিভিজম লার্নিং কনসোর্টিয়াম। মোবাইল লার্নিং, কেথ এফ থমসন। ওকে, এরকম আরো রয়েছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এর ক্ষেত্রে কি কি রয়েছে, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন ক্ষেত্রে কি কি রয়েছে, তো আরো রয়েছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপের ক্ষেত্রে কি কি, এমার্জিং ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস দিক থেকে রয়েছে। সমস্ত টার্ম, সমস্ত কনসেপ্ট এবং তাদের প্রবক্তা। তো আমি একটাতেই সবটা রেখেছি, এবং এই যে কনসেপ্টগুলো সবটা যে টিচিং অ্যাপটিটিউড থেকে রয়েছে তা নয়, এটা কিন্তু HE হায়ার এডুকেশন রিলেটেড রয়েছে এবং সাথে ICT রিলেটেডও রয়েছে কনসেপ্ট। তো একটা মেটেরিয়াল যাতে গোছানো থাকে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটাকে এক জায়গায়, আমার যতটুকু মনে পড়ছে টোটাল এখানে অ্যাবাভ 50 কনসেপ্ট রয়েছে এবং তাদের প্রবক্তা রয়েছে। আমার হিসেবটা মনে নেই, মনে হয় 52টির মতো আছে, একটু ক্যালকুলেট করে হয়তো দেখতে পারেন। তো 52টির মতো কনসেপ্ট রয়েছে এবং তাদের প্রবক্তা আমি এখানে তুলে ধরেছি। আই হোপ সময় করে করে এক একটি করে পড়বেন, সবগুলিকে একসাথে না পড়েও এক একটি করে পড়লে আই হোপ কনসেপ্টগুলি থাকবে, এবং একটু মাঝে মধ্যে ঝালিয়ে নেওয়ার জন্য একটু রিভিশন দেবেন। আই হোপ দিলে থাকবে না এমন। ঠিক আছে, এটা করবেন। ক্লিয়ার হলো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবারে আসবো লার্নিং থিওরিজ অ্যান্ড অ্যাপ্রোচ। লার্নিং থিওরিজ, এখানে মোট 7টি থিওরি বা 7টি অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, যেখানে শিক্ষা গ্রহণ নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে ডিটেইলে। একটু দেখে নেব আমরা। প্রথম হচ্ছে বিহেভিওরিস্ট স্কুল অফ থট। আমরা কনসেপ্ট হিসাবে কনস্ট্রাকটিভিস্ট পেয়েছিলাম, বিহেভিওরিস্ট পেয়েছিলাম। তো প্রথমেই যে থিওরিটা পাচ্ছি লার্নিং থিওরি হিসেবে বা লার্নিং অ্যাপ্রোচ হিসেবে, তা হচ্ছে বিহেভিওরিস্ট স্কুল অফ থট। কি বলছে এটা? কি বলছে? The seeds were shown earlier. Behaviorism truly gained momentum in the 20th century, এবং এটি সাধারণত সাইকোলজিস্ট, যারা মনস্তাত্ত্বিকবিদ, তাদের মাধ্যমে হয়েছে। কারা কারা?
ইভান প্যাভলভ, জন বি ওয়াটসন এবং বি এফ স্কিনারের দ্বারা। তো এদের এই বিহেভিয়ারিস্ট স্কুল অফ থট লার্নিং নিয়ে তারা কি বলছে, এরা এস এবং আর এর কথা বলেছে। এস এবং আর, স্টিমুলি অ্যান্ড রেসপন্সেস। স্টিমুলি উত্তেজক, রেসপন্সেস মানে আমাদের তারপরে প্রতিক্রিয়া। তো লার্নিং, এই যে শিক্ষা আমরা অর্জন করি, ইটস সিন, এই লার্নিংটা হয় কেন, শিক্ষা আমরা করি কেন, ইটস সিন অ্যাজ দ্য ক্রিয়েশন অফ অ্যাসোসিয়েশন বিটুইন স্টিমুলি অ্যান্ড রেসপন্সেস। আমরা এই শিক্ষা অর্জন করি বা এই শিক্ষা গ্রহণ করি কারণ এই দুটি জিনিস, এই স্টিমুলি এবং রেসপন্সেস দুটো কোথাও না কোথাও সংযুক্তিকরণ ঘটে। স্টিমুলি বলতে হচ্ছে আমাদের কিছু পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে থাকা কিউজ, এবং রেসপন্সেস হচ্ছে আমাদের ব্যক্তিগত কিছু কর্ম। যেমন উদাহরণস্বরূপ, দ্য টিচার্স কোয়েশ্চেন, একজন টিচার তিনি প্রশ্ন করলেন, এই প্রশ্নটি elicits the correct answer from the student। এই প্রশ্নটি যখন স্টুডেন্টদের কাছে পৌঁছালো, এটাই হচ্ছে উত্তেজক। সেখানে সে সঠিক উত্তর দিল, হতে পারে সে ভুল উত্তর দিতে পারে। তো এই যে রেসপন্সটা হচ্ছে, এই হওয়ার পেছনে তাকে উত্তেজক করেছে কে? টিচার। তো আমরা যখন প্রথমে যে পৃথিবী গোল নাকি পৃথিবী ঢেউ খেলানো নাকি পৃথিবী ডিমের মতো, যদি আমাদের প্রশ্ন না আসে, স্টিমুলি না আসে, আমরা কিন্তু পৃথিবীকে নিয়ে অনুসন্ধান করব না। তো প্রথমত কথা হচ্ছে বিহেভিয়ারিস্ট স্কুল অফ থট বলছে আমাদের প্রথমে স্টিমুলি কি করে, আমাদেরকে রেসপন্স খোঁজার চেষ্টা করে। আই হোপ এই প্রিন্সিপালটি বোঝা গেছে যে বিহেভিয়ারিস্ট স্কুল অফ থট তারা স্টিমুলি এবং রেসপন্সের কথা বলছে, যে প্রত্যেকটা লার্নিং শিক্ষার পেছনে এই দুটি আমাদের যে পিলার হেল্প করছে। স্টিমুলি আছে বলে আমরা রেসপন্স পাই। আই হোপ বুঝতে পেরেছেন এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই এগুলো বিএড এ সব ছিল। হ্যাঁ বলুন। এগুলো বিএড এ সব ছিল এগুলো। হ্যাঁ, এগুলো বিএডেই থাকে, মানে ম্যাক্সিমাম তো মানে টিচিং অ্যাপটিটিউডটা অনেকটা বিএড এর ক্ষেত্রে অনেকটা রিলেটেড থাকে। যারা বিএড করে এসেছেন অনেকটা ইজি হবে। আচ্ছা, টাইপস অফ কন্ডিশনিং, দুটো টাইপের এখানে শর্তের কথা বলছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। কি কি দেখবো? প্যাভলভস যে এক্সপেরিমেন্ট করেছিল কুকুরটির সাথে, এটি ব্যাখ্যা করছে যে নিউট্রাল স্টিমুলি, অর্থাৎ ওই যে প্রত্যেকদিন ওই থালাটাকে বসিয়ে দেওয়া, তারপরে কুকুরের জিভ থেকে লালা পড়া, তো এই যে জিনিসটা, তো এটা একটা প্রাকৃতিক একটা সিস্টেম, মানে ও প্রাকৃতিক বলতে গেলে একটা অভ্যাস বলে যেটা হচ্ছে আর কি। তো যেরকম ভাবে এখানে যে নিউট্রাল স্টিমুলি যদি একটা এই শিক্ষার ক্ষেত্রে আনা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টিচার্স প্রেজ। শিক্ষক একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের যদি উত্তর সঠিক দিয়েছে, বাহ চমৎকার, এই যে বলে দেওয়াটা একটা স্টুডেন্টের মনে একটা ইম্প্যাক্ট দেয়। তো এই টিচার্স প্রেজ বিকেম অ্যাসোসিয়েটেড উইথ pre-existing responses, feeling good and elicit them reinforced learning। এই যে আগের দিন তাকে বাহ বাহ বলেছিল, আগের দিন তাকে দুচ্ছাই করে বকাবকি করেছে, এইগুলো কিন্তু ছাত্রছাত্রীদের মনের মধ্যে লার্নিং এর ক্ষেত্রে তাদেরকে আগ্রহী করে দেয়। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশন। আর এটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। এটি কি? স্কিনার তার একটা লেখা সেখানে তিনি হাইলাইট করে বলেছেন, হাউ দ্য কনসিকুয়েন্সেস অফ বিহেভিয়ার ইনফ্লুয়েন্স ইট ফিউচার অকারেন্স strengthened by positive reinforcement। তো একদিকে এখানে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলছে যখন সিস্টেমটা চলছে, অর্থাৎ একজন ছাত্র
তাকে যখন কিছু প্রশ্ন করা হচ্ছে সে উত্তর দিতে আগ্রহী, ওই প্রেজেন্ট কন্ডিশন মুহূর্তটাকে যখন ব্যাখ্যা করছে। অপারেন্ট কন্ডিশন বলছে একজন ছাত্র যখন তাকে প্রেজ করা হয় তখন ইন ফিউচার তার মধ্যে যে পজিটিভ এই যে মোটিভেশনটা আসছে, আমাকে আজকেও আগে থেকে পড়ে যেতে হবে, স্যার যখন পড়াবেন আমি তখন এক একটা করে বলবো, তখন স্যার বলে বাহ বাহ, এই যে এটা হচ্ছে অপারেন্ট কন্ডিশন। দুটো কন্ডিশনিং বোঝা গেল, ক্লাসিক্যাল কন্ডিশনিং আর অপারেন্ট কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং বলছে প্রেজেন্ট মোমেন্টে কারণ ওই তৃপ্তিটা, আর অপারেন্ট কন্ডিশনিংটা ফিউচারে তাকে মোটিভেট করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, নেক্সট আসবো ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। এই স্কুলের মধ্যেই পড়ে। এখানে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস মানেটা কি? যেরকম ভাবে অ্যাজ মেনশন বিহেভিয়ারিজম অ্যালাইন্স উইথ রিপিটেটিভ প্র্যাকটিস ফর স্কিল অ্যাকুইজিশন। অর্থাৎ আমরা যখন কোনো স্কিল আমরা দক্ষ কখন হয়ে যাই, যখন একটা জিনিসকে বারংবার বারংবার করি। তো however it is important to acknowledge that modern interpretations emphasize meaningful practice with varied context and active engagement beyond rote memorization। অর্থাৎ বারংবার বারংবার মুখস্থ না করিয়ে বিভিন্ন ক্ষেত্রে, যেমন একজন বাইক, সে যদি সমুদ্রের তীরে ওই বালির উপর বাইক চালিয়ে বলে যে আমি বাইকে এক্সপার্ট হয়ে গেছি, তাহলে বলা কিন্তু ভুল কথা। তো যদি বলি যে সে বাইকে এক্সপার্ট কখন, যখন তাকে সমুদ্রের পাড়ে চালিয়েছি, তাকে ওই ওই কি বলবো কাদা মাটিতেও চালিয়েছি, ইটের রাস্তায়ও চালিয়েছি, সরু রাস্তায়ও তাকে চালিয়ে নিয়েছি, দেখেছি পেরেছে। আবার দেখাচ্ছি যে জনবহুল এলাকাযুক্ত রাস্তায় তার উপর দিয়েও চালিয়ে নিয়েছি, তখনই বলবো যে ব্যাটা ভালো করে শিখেছে। তো এখানে বিহেভিয়ারি স্কুল তাই বলছে যে তাকে যদি প্র্যাকটিসটা বিভিন্ন কনটেক্সটে করানো হয়, অ্যাক্টিভলি তখন এনগেজমেন্ট হবে, তার মধ্যে কিন্তু আমাদের কিছু বিহেভিয়ারিয়াল চেঞ্জ হবে। তাই ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, আই হোপ এটাও বুঝতে পেরেছেন। বোঝা গেছে? স্যার বোঝা গেছে। নাও নেক্সট যাচ্ছে, বিয়ন্ড দ্য বেসিক্স, বিয়ন্ড সিম্পল রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। যেরকম সাধারণত আমরা কি হতো প্রথম অর্ধে বাচ্চাদেরকে বলা হতো এই যে তোরা যদি কেউ ভালো পড়াশোনা করিস ফার্স্ট হলে পেন দেব, যে সেকেন্ড হবে তাকেও পেন দেব কম দামের, এরকম করে বাচ্চাদের থেকে পড়াশোনা মানে করে নেওয়া হতো। এখনকার বাচ্চারা এখন আর সেরকম নেই, তারা কিন্তু ওই হাই লেভেলের বাচ্চা তারা এখন। বিয়ন্ড সিম্পল রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট কি বলছে, যে while reinforcement and punishment are central, আমরা জানি যে কারোর কাছ থেকে যদি দ্বিতীয়বার হেল্প চাই তাহলে তাকে থ্যাংক ইউটা অবশ্যই বলতে হবে। আবার ঠিক একই রকম ভাবে কারোকে যখন কোনো কাজ বাধা দিতে চাই, দুঘাত তার পিঠে দিলে তখন ঠিক হয়ে যাবে। সো মেনি বিহেভিয়ার্স ডেল ডিপার, এই ভিত্তি করে কিন্তু প্রচুর আচরণ আমরা দেখতে পেয়েছি। স্কিনার ফর ইনস্টেন্স introduced concepts like schedule of reinforcement। তিনি schedules of reinforce নামে একটা কনসেপ্ট বের করেছেন, যেখানে shaping behaviors to create complex learning processes। তিনি খুব সুন্দর করে ধাপে ধাপে, যেরকম ওই এখনকার ওই যে সব গেম গুলো হয়ে থাকে, হ্যাঁ এক একটা ধাপে ওই ধরুন ক্যান্ডি ক্রাশ হ্যান ত্যান এরকম টাইপের আর কি, শিডিউল রিইনফোর্সমেন্ট। তো শেপিং বিহেভিয়ার্স টু ক্রিয়েট কমপ্লেক্স লার্নিং প্রসেসেস, জটিল একটা লার্নিং মেটেরিয়াল বা লার্নিং বিষয় সেটাকে এত সুন্দর করে শিডিউলড ওয়েতে রিইনফোর্সমেন্ট করা হয়েছে যাতে ওখানে মনেই হয়নি। যেমন একটা খুব সুন্দর আগে আমি হঠাৎ একটা কার্টুনে দেখতে পেয়ে গেছিলাম, তার তার মামা এসছে তাকে ট্রেনিং দেওয়ার জন্য, তাকে প্রথমে তিনি ছুটে দেখাচ্ছেন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে দেখাচ্ছেন, তারপরে তার মামা তার পারলো না, তখন তার মামি কি করেছে একটা স্মার্ট ওয়াচ নিয়ে এসছে, দেখ তুই যতবার জাম্প করবি এখানে তার দেখাবে, তুই যত হাঁটবি তা এখানে দেখাবে।
তখন সেই ছেলেটা উদ্দাম ভাবে নাচছে, ছুটছে, দেখছে, বাহ তাই তো। তো এই যে মানে কি বলবো, মানে এক প্রকার এখানে স্কিনার কি করলো, একটা কঠিন জিনিসটাকে সহজ করে দিল এই স্কিডিউল অফ রিইনফোর্সমেন্ট করে। নাও নেক্সট হচ্ছে, সরি এটা বলুন, বুঝতে পেরেছেন কিনা এটা শিডিউল অফ রিইনফোর্সমেন্ট, স্কিনারের হ্যাঁ স্যার। ওকে। নাও নেক্সট, কগনিটিভ কনসিডারেশন। লেটার বিহেভিওরিস্ট, পরবর্তী সময়ে বিহেভিওরিস্ট যেমন হচ্ছে অ্যালবার্ট বান্ডুরা, কি হয়েছে, acknowledged the role of internal cognitive processes like attention, memory, self-efficacy in shaping behavior. মানুষের আচরণের পেছনে কিছু এমন কিছু বৈশিষ্ট্য থাকে, তিনি সেই সমস্ত বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন। যেমন আমরা যখন একটা ভবঘুরে লোকটাকে, সে কেয়ারলেস, কোনো কারোর কোনো পাত্তা দেয় না, সেই মানুষটা যখন দেখে যে সে ব্যক্তিগতভাবে জীবনে ছোট্ট কাল থেকে দেখে এসছে তাকে কেউ পরোয়া করে না, তাকে কেউ গুরুত্ব দেয় না, তখন তুমি তাকে যদি কেউ অ্যাটেনশন দিয়ে থাকে না, সেই মানুষটা কিন্তু তার মধ্যে পরিবর্তন দেখা যায়। ঠিক তেমনি করে এরকম শিক্ষার ক্ষেত্রেও আমরা যে জিনিসটাকে আগে গুরুত্ব দিই, কখনো মনে করিনি যে এটা আমরা পারবো, কিন্তু হয়তো সেই ভয় হোক বা কোথাও একটা না পারার একটা লজ্জা হোক, এগুলো কোথাও তাড়িয়েছে, তো কোথাও এই অ্যাটেনশন আমরা দিই। সো তিনি বলেছেন অ্যাটেনশন আমাদের মেমোরি, সেলফ এফিসিয়েন্সি, অর্থাৎ কোনো কাজকে পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে করার যে একটা যে তাগিদা, এই সমস্ত কিন্তু আমাদের বিহেভিয়ারটাকে চেঞ্জ করে। দেখবেন যে মানুষটা না গুরুত্ব দেয় না কোনো কাজকে, সে মানুষটা দেখবেন তার ব্যক্তিগত হোক, তার কোনো পাবলিক স্ফিয়ারে হোক, ও কোনো কাজকে গুরুত্ব, আরে হয়ে যাবে, চিন্তা করিস না, আরে হয়ে যাবে, আরে কালকে করে নেবো, পরশু করে নেবো। তো ওই মানুষটা ওরকমই হবে। আবার কিছু কিছু মানুষ আছে তারা কাজটাকে কিন্তু অ্যাজ ইউজুয়াল গুছিয়ে করে। তো মানুষের মধ্যে এই বিহেভিয়ার গুলি কিন্তু মানুষের চরিত্র গড়ে তোলে। So this led to the development of social learning theory, আর এর ফলে আমাদের সামাজিক শিক্ষার যে তত্ত্ব গড়ে ওঠে, ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন বিহেভিওরিজম অ্যান্ড কগনিটিভ সাইকোলজি। আর এইভাবে বিহেভিওরিজম এবং কগনিটিভ সাইকোলজি, এই দুটি আলাদা আলাদা সাইকোলজি, দুটি আলাদা আলাদা যে সেক্টর বা প্রিন্সিপালস অর থিওরিজ অর পলিসিজ অফ এডুকেশন, আমরা তার মধ্যে একটা ব্রিজিং হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। এটি কি, যেখানে আমাদের এই সমস্ত গুণগুলি, এগুলো কিন্তু আমাদেরকে এই অ্যাজ এ সোশ্যাল বিং আমাদেরকে কিন্তু অ্যাজ এ স্কিল গুলোকে ডেভেলপ করিয়ে কোথাও আমাদের বুদ্ধি এবং আমাদের আচরণ, এই দুটোর মধ্যে কোথাও একটা সংমিশ্রণ বা মিলন ঘটায়। আচ্ছা, আশা করি বোঝা গেছে এটা, এটিও বুঝতে পেরেছেন আশা করি। বেশ, আচ্ছা চলে আসি পরবর্তী অংশে, অ্যাপ্লিকেশন অ্যান্ড বিহেভিওরিজম হ্যাজ সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড এডুকেশন। আচ্ছা, কারোর একজন আওয়াজ আসছে, একটু মিউট করবেন। Behaviorism has significantly influenced education, therapy, animal training and various fields. তো এই বিহেভিওরিজমটাকে শুধুমাত্র আমরা যে আমাদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করি তা নয়, মানুষকে কোনো কিছুতে থেরাপি দেওয়া, পশু পাখিদেরকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে, এছাড়া আরো বহু ক্ষেত্রে মানে বিহেভিয়ার চেঞ্জ করার জন্য আমরা ইউজ করি। এই এটা সোশ্যাল মিডিয়া একটা ফানি ভিডিওর কথা বলছি, একটা বিড়াল টেবিলের উপর একটা ওষুধের শিশি আছে, ওটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তখন সেই লোকটি কি করেছে, তাকে দেখাচ্ছে, তাকে যেই ফেলতে তাকে দাঁড় করিয়ে দিয়েছে, সে তার নিজের টেবিল যেখানে বসছে সেখানে একটা শিশি আছে, একটা ওই বিড়ালের একটা পুতুল, তাকে নিয়ে দেখাচ্ছে, সে একদম ফেলে দিল, এবং যেই ফেলেছে সেই মানে ওই পুতুলটাকে উদুম কেলাচ্ছে, তখন বিড়ালটি ভয়ে কি করেছে, যেটা পড়ে যেতে যাচ্ছে তাকে আস্তে করে সরিয়ে মাঝে রেখে দিয়েছে। তো তাকেও বিহেভিয়ার শেখানো হচ্ছে। তো এগুলো কিন্তু বিহেভিয়ারিজম থেকে আসছে। সো টেকনিক লাইক টোকেন ইকোনমিজ, বিহেভিয়ার মডিফিকেশন প্রোগ্রাম, এগুলো সব কিন্তু এইখান থেকে এসছে। However,
criticisms arose concerning its neglect of internal mental state, যদিও behaviorism মানে হচ্ছে ব্যবহারিক দিক, বাইরের দিক, এটা মানুষের ইন্টারনাল পরিবর্তন খুব একটা ঘটায় না, সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক, এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। পোটেনশিয়াল ওভার সিম্পলিফিকেশন অফ কমপ্লেক্স লার্নিং, তো এখানে জটিল শিক্ষাটাকে অতি সহজে শিক্ষা কিভাবে করা হয় তা শেখানো হচ্ছিল, তো সেই অতি সহজে শিক্ষাটা না সব ক্ষেত্রে গ্রাহ্য হয় না, একটা হয়তো বিশেষ ক্ষেত্রে হয়ে যেতে পারে কিন্তু সব ক্ষেত্রে অতটা নাও হতে পারে, তাই সেটা নিয়েও ক্রিটিসিজম করেছে। and the potential for ethical concern, ন্যায়সঙ্গত বা এটা ন্যায়সঙ্গত নয়, এটাকে কেউ ম্যানিপুলেট করতে পারে, সুকৌশলে নিজের মতো করে চালিত করতে পারে, কন্ট্রোল বায়াসড অ্যাটিটিউড হতে পারে, এগুলো নিয়েও সমালোচনা করেছেন বিহেভিয়ারিজম থিওরিটাকে বা বিহেভিয়ারিজম অ্যাপ্রোচটাকে। ওকে, সো এইটুকু ছিল আমাদের আজকের আলোচনা, অর্থাৎ আমরা এই থিওরিতে আমরা বেশি আজকে এগোবো না, আজকে প্রথম থিওরি অর্থাৎ বিহেভিয়ারিজম থিওরিতেই আমরা কমপ্লিট করছি। আই হোপ আজকের এইটুকু আলোচনা আপনারা সবাই বুঝতে পেরেছেন, জানান আপনাদের উত্তর। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ভালোভাবে। ঠিক আছে, আমি আগে এটা কনক্লুড করছি আমাদের আলোচনাটাকে, রেকর্ডিংটাকে।